তাহলে সেকেন্ড সেমিস্টারের আজকে প্রথম ক্লাস এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের একটা বিশাল বড় সিলেবাস আছে। পরীক্ষা সম্ভবত যা দেখলাম 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সম্ভবত, এখন জানি না পিস হবে বা এই হবে। যদি 11 তারিখ থেকে হয় হার্ডলি মোটামুটি জানুয়ারি লাস্ট উইকে সিলেবাস শেষ হবে, তার আগে হবে না, এটুকু আমি বলতে পারি। এক্সপেক্টই করবে না যে ডিসেম্বরের সিলেবাস শেষ হবে, অবভিয়াসলি সেপ্টেম্বর প্রায় শেষ আজকে। তো যতটা পারবো তাড়াতাড়ি একটু চেষ্টা করব। তো আজকে গ্র্যাভিটেশনটা চেষ্টা করছি শেষ করার, যতটা সম্ভব হয়। যদি না হয় কিছুটা টেল পার্ট বাকি থাকে, পরের দিন কিন্তু ক্লাস করতে হবে। আর যদি আজকে শেষ হয়ে যেতে পারে বা হয় একটু বড় চ্যাপ্টার, এমন না যে খুব ছোট চ্যাপ্টার, আর তাড়াহুড়ো করে শেষ করাও নয় এরকম যে আমি তাড়াহুড়ো করে শেষ করে দিলাম যেমন তেমন ভাবে, এরকম করলেও হবে না। তো ন্যাচারালি এটাকে ভালোভাবে শেষ করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের যথেষ্ট থিওরি কোশ্চেন আসবে, তার সঙ্গে প্রবলেমস আসবে। আর এখন যা যা করাবো এগুলো সবকিছু বড় প্রশ্ন, বড় ইন দ্য সেন্স সব লিখতে হবে। আগে যেমন কি এমসিকিউ হাত ঘোরালে ঘাড় ঘোরালে পরে উত্তর হয়ে যেত, এখানে আর হবে না। কারণ কি, ও পারলেও তোমাকে হেল্প করতে পারবে না। যত পুরো প্রমাণ তোরে ভাই, এক পাতার প্রমাণ তোমাকে কি করে হেল্প করবে? ও তোমাকে দুটো স্টেপ বলে দিতে পারে যে এই স্টেপটা এরকম হবে, এইটুকু হবে, যদি বন্ধুর হেল্পও চাও। আনলেস তুমি এটা কোনোদিন এক্সপেক্টই করবে না যে তোমার বন্ধু তোমাকে এইভাবে হেল্প করতে পারবে। সো যেটা ঢালাও হেল্প আমাদের ফার্স্ট সেমিস্টারে হয়েছে সেটা সেকেন্ড সেমিস্টারে ভুলে যাও। তাই এই সেমিস্টারে কিন্তু পড়াশোনা সেরকমই করতে হবে, ঠিক আছে? তাই যা যা পড়াবো সেগুলো কিন্তু পড়ে নেবে। এই কারণে বলছি, যদি মনে করো যে না ঠিক আছে আমরা পরে পড়ে নেবো, বিলিভ মি ওই পরে পড়া আর জীবনে হবে না। ওই পরে পড়া থেকে গেল যেমনটা থেকে গেল, আর হবে না, কারণ এত চাপ পড়ে যাবে, ঠিক আছে? তো অবভিয়াসলি আজকে আমরা গ্র্যাভিটেশনটা শুরু করব, মহাকর্ষ, এটাই আমাদের ইউনিট, এবং এটা একটা ইউনিটই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সো আজকে গ্র্যাভিটেশনটা শুরু করি। গ্র্যাভিটেশনের প্রথমে যদি পড়ি আমরা, তাহলে আমরা দেখব লজ অফ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র বলার আগে আমরা বলি যে আমাদের যে খগোল শাস্ত্র, খগোল মানে হচ্ছে যেগুলো আকাশ বা মহাশূন্য নিয়ে পড়াশোনা, বহুকাল আগে থেকেই চলছিল। টাইকো ব্রাহে বলতে পারো, গ্যালিলিও, এবং সব থেকে উল্লেখযোগ্য কাজ বলেছিলেন নিকোলা, মানে হচ্ছে তোমার কোপার্নিকাস। নিকোলা টেসলা বলছি, কোপার্নিকাস। কোপার্নিকাস কি বলেছিলেন আমাদের? যে সূর্য স্থির আর তার চারদিকে পৃথিবী ঘুরছে। এই সমস্ত অধ্যয়নকে স্টাডি করে আমাদের কেপলার এই কি বলছো বলো, মহাশূন্যে যে সমস্ত নক্ষত্র, জ্যোতিষ্ক, গ্রহ যাই আছে তাদেরকে নিয়ে একটা লজ দিয়েছিলেন, তাকে কেপলারের সূত্র বলা হয়। কিন্তু দুটি বস্তুর মধ্যে আকর্ষণ সম্পর্কিত যে সূত্র, সেটা আমাদের দিয়েছিলেন বিজ্ঞানী নিউটন। সেই জন্য আমরা এটা নিউটনের মহাকর্ষ সূত্র বা ল অফ গ্র্যাভিটেশন নিউটনের সূত্র রূপেই পরিচিত। নিউটনের মহাকর্ষ সূত্রটা কি? যে মহাশূন্যে বা মহাবিশ্বে, ব্রহ্মাণ্ডে যেখানেই আছে, যে কোনো দুটি বস্তু সর্বদা পরস্পরকে আকর্ষণ করছে। কনসিডার করো এটা একটা কোনো বডি, তার ভর হচ্ছে m1, তাহলে এর মাস হচ্ছে m1। আর একটা কোনো একটা বডি নাও, কনসিডার করো এটা আর একটা বডি, তার মাস হচ্ছে m2। এই দুটো কানেক্টেড আছে একটা অদৃশ্য কোন রেখা দ্বারা কানেক্টেড, ধরো তাদের মধ্যে দূরত্ব সেটাকে বলছি। বা দূরত্বের মধ্যে কোন দূরত্ব? দেখো তাদের সেন্টারের মধ্যে দূরত্বটাকে আমি কথা বলছি, সেন্টারের মধ্যে দূরত্ব। তাহলে এরকম দুটো বস্তু আছে, তাদের মধ্যে দূরত্বটাকে যদি আমরা কনসিডার করি আর, তাহলে অ্যাকর্ডিং টু নিউটন বা তার গ্র্যাভিটেশন ল, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা যদি দেখি, তাহলে এই দুটি বস্তু কণা, তাদের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বল, আমি কথাটা কিন্তু আকর্ষণ বলছি, আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু m1 m2। তার মানে তাদের ভরের পরিমাণ যত বাড়বে, তাদের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বলের পরিমাণও বাড়বে। এখন আমরা যে এই বলটার কথা বলছি, এই বলটা কি না, তো এই বলটাকে বলছি আমরা মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আমাদের যে ফান্ডামেন্টাল ফোর্সেস আছে, ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে এই ফোর্সটা হচ্ছে ওয়ান অফ দেম। এই মহাকর্ষ বল যে কোনো জায়গায় সব সময় কাজ করছে দুটো বস্তুর মধ্যে, সে বিন্দু হোক বা যাই হোক, হোয়াট এভার। তাহলে দুটি বস্তুর মধ্যে এরকম ফোর্স সবসময় কাজ করছে, এবং সেই ফোর্সের ম্যাগনিটিউড বা মান কত হবে না, তো দুটি বস্তুর যে পরিমাণ ভর আছে তাদের গুণফলের সমানুপাতিক, দ্যাট ইজ F ইজ প্রপোর্শনাল টু কি হবে, m1 m2। এবং তার সঙ্গে সঙ্গে আমরা লিখতে পারবো F ইজ প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই জন্য এই ল বা এই রুলসটাকে বলা হয় ইনভার্স স্কোয়ার রুল বা ল। তুমি এটাকে এইভাবে ভাবতে পারো যে এটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল মানে কি?
এই লটা এমন মেনটেন করে যেটা 1/r²। আমরা যখন ম্যাগনেটিজম পড়বো, ম্যাগনেটিজমেও দেখবো, এবং যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বো, ম্যাগনেটিজম বা ইলেকট্রোস্ট্যাটিক্সও দেখবো, সেই রকমই ইনভার্স স্কোয়ার ল মেনটেন করে চলে তারা। তো ইনভার্স স্কোয়ার ল এরা মোটামুটি মেনটেন করে। তাহলে দুটো বস্তুর মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বলের মান F is proportional to m1 m2 and F is proportional to 1/r²। এবং এই দুটোকে যদি তুমি যোগ করতে চাও তাহলে লিখতে পারবে F is proportional to m1 m2 by r²। তাহলে লিখতে পারবে F is proportional to m1 m2 by r²। এইটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ল। কার গ্র্যাভিটেশনাল ল? নিউটন। এটা কে দিয়েছিলেন? স্যার আইজ্যাক নিউটন দিয়েছিলেন। এবার এই যে ল এর ফলে যে ফোর্সটা পেলে, এটা তো ফোর্স, অবভিয়াসলি এটা ইকুয়েশন অফ ফোর্স, তাহলে এটা হচ্ছে এক প্রকারের ফোর্স। তাহলে এই ফোর্সটাকে আমরা কি বলছি? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ ফোর্স, মহাকর্ষীয় বল। এই মহাকর্ষীয় বলের তাহলে কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্যটা কি? তো আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স লিখতে চাই বা বৈশিষ্ট্য লিখতে চাই, তাহলে বৈশিষ্ট্য নম্বর 1 আমরা এটা লিখতে পারবো যে এটা সবসময় অ্যাট্রাকটিভ ইন নেচার হবে। অ্যাট্রাকটিভ ইন নেচার, এটা সবসময় আকর্ষণধর্মী হবে। সো আমরা এই কথাটা এখানে লিখতে পারবো যে এদের যদি ক্যারেক্টারিস্টিক্স, এটা ক্যার লেখা আছে মানে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, বৈশিষ্ট্য। তো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য যদি দেখো, তাহলে এটা সবসময় কি হবে? অ্যাট্রাকটিভ ইন নেচার হবে। এটা সবসময় আকর্ষণধর্মী হবে, কখনো বিকর্ষণ করবে এরকম কেস পাবে না। অর্থাৎ মহাকর্ষ বল সবসময় অ্যাট্রাকটিভ হবে। মহাকর্ষ বল যে কোনো বস্তু যার ভর আছে তার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যে কোনো জায়গায় মাস যার আছে তার মধ্যে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ যেখানে মাস খুঁজে পাবা সেখানে কিন্তু এই অবভিয়াসলি তোমার নিউটনস মহাকর্ষ লটাকে পাবে। তাহলে এবার তুমি ভাবতে পারো ফোটনস, যদি ফোটন দেখো, ফোটনের কি মাস আছে? না স্যার, ফোটনের তো মাস নাই। তাহলে ফোটন যখন পড়াবো, এবার তোমরাও পড়েছো ফোটনের কোনো মাস হয় না, তাহলে ফোটনের ক্ষেত্রে কিন্তু এরকম ল অ্যাপ্লিকেবল হবে না। যার মাস নাই সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। 3 নম্বর এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে বলটা কাজ করবে তার ডাইরেকশন কোন দিকে হবে? এই ডাইরেকশন হবে এই যে তাদের সেন্টার দুটোকে জয়েন করেছো না, এই জয়েনিং লাইন বরাবর কাজ করবে। মাথায় রাখবে, এই লাইন জয়েনিং বরাবর কাজ করবে। এমন নয় যে এই দুটোর মধ্যে লাইন জয়েনিং এরকম আছে, ফোর্সটা এই দিকে কাজ করছে, নো, ওরকম ভাবে কখনো হবে না, এরকম ভাবে হবে না। অর্থাৎ তাদের যে সেন্টার দুটো জয়েন্ট আছে, সেই সেন্টার দুটো জয়েন্ট আছে, ওই জয়েন্ট লাইনিং বরাবর কাজ করবে। তার মানে এটা সবসময় কি কাজ করবে? তাদের সেন্টার যেভাবে জয়েন্ট আছে লাইন, ওই লাইন বরাবর কাজ করবে। মানে কি, ও ওকে টানবে এই লাইন বরাবর, এ ওকে টানবে এই লাইন বরাবর, মানে এ টানবে একে, এ টানবে একে, এরকম ভাবে হবে। ব্যাপারটা বোঝাতে পারছি ব্যাপারটা? তার মানে এরকম ভাবে হবে যে ওরা লাইন বরাবর কাজ করবে। তাহলে দ্য ফোর্স উইল অ্যাক্ট অ্যালং দ্য জয়েনিং লাইন। আমি এটাই লিখে দিলাম, অ্যালং দ্য জয়েনিং লাইন। তাহলে যে লাইনটা কাজ করছে সেই লাইন বরাবরই কিন্তু ফোর্স কাজ করবে। এটা হচ্ছে তার অবভিয়াসলি ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। ঠিক আছে। 4 নম্বর, নিউটন আমাদেরকে যে কনসেপ্টটা দিয়েছিল, সেটা আমাদেরকে কনসেপ্ট দিয়েছিল অ্যাবাউট পয়েন্ট মাস। হোয়াট ইজ পয়েন্ট মাস? পয়েন্ট মাস কি? তুই জাস্ট ইমাজিন কর যে আমার কাছে ধর এরকম দুটো বডি আছে, কিন্তু সেই বডিটা কি একটা আলাদা যে কোনো শেপ সাইজের একটা বডি আছে, আর একটা ছোট একটা বডি নিলাম, যে কোনো একটা শেপ সাইজের একটা বডি নিলাম, দুটো বডি, আননোন শেপ সাইজের বডি একটা নিলাম। এবার এই আননোন শেপ সাইজের মধ্যে তুই দেখ এরকম ছোট ছোট অনেক পার্টিকেল থাকবে, সিস্টেম অফ পার্টিকেলস, এর অবভিয়াসলি অনেকগুলো পার্টিকেল থাকবে, এর মধ্যে সেরকম অনেকগুলো পার্টিকেল থাকবে। এখন তাহলে লজিক্যালি প্রত্যেকটা পার্টিকেল ইন্ডিভিজুয়ালি, দেখ এ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টিকেলের সাথে কানেক্টেড, হ্যাঁ না বল? তার মানে এই পার্টিকেলের উপর এ প্রত্যেকটা ফোর্স দিচ্ছে। সিমিলারলি এই পার্টিকেলটার উপর সিমিলারলি যদি আমরা দেখতে চাই, তাহলে এই পার্টিকেলটার উপর সিমিলারলি আরো এরকম প্রচুর ফোর্স কাজ করছে, হ্যাঁ না বল? এরকম ভাবে, সেই রকম ভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের উপর এরকম ভাবে ফোর্স কাজ করবে। তাহলে এইরকম ফোর্সের ম্যাগনিটিউড বার করা ইজ কোয়াইট ইম্পসিবল। এরকম ফোর্সের ম্যাগনিটিউড বার করা ইজ কোয়াইট ইম্পসিবল। আমরা বাড়ি করতে পারবো না এরকম ফোর্সের ম্যাগনিটিউড। তাহলে নিউটন কি বললো? নিউটন বলছে তুমি কনসিডার করে নাও এটাকে অ্যাজ এ পয়েন্ট মাস। হাউ ক্যান ইউ কনসিডার দিস অ্যাজ এ পয়েন্ট মাস? এবার আমরা যদি দেখি সূর্য, পৃথিবী, চাঁদ, এদের প্রত্যেকটাই কিন্তু পয়েন্ট মাস নয়, দে আর ভেরি বিগ, তারা খুব বড় বড় অবজেক্টস, কিন্তু তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু অনেক বড় হয়। তার মানে যদি এটা সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এবার এদের দূরত্বটা এত বেশি এদের ব্যাসের তুলনায় যে এদেরকে পয়েন্ট মাস লাগে। উদাহরণ দিচ্ছি, এই পেনটাকে যদি আমি এখান থেকে দেখি আমার পয়েন্ট লাগবে না, কিন্তু আমি এই পেনটাকে যে এখান থেকে 200 মিটার দূরে নিয়ে চলে যায়, তাহলে আমি এটাকে ছোট্ট একটা বিন্দু মতো দেখবো, ইয়েস অর নো? তাহলে কনসিডারেশনটা এরকম হবে।
সেই জন্য আমরা কোনো একটা অবজেক্টকে কখনোই অ্যাজ এ পয়েন্ট ভাবতে পারবো না। বাট যদি আমি এই সিনারিও দিয়ে ভাবি যে তাদের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, তো তাদের মধ্যে যদি ডিস্টেন্স অনেক বেশি হয়ে যায় তাহলে তাদের ডায়ামিটারের তুলনায় ডিস্টেন্স অনেক বেশি হলে দূর থেকে দেখলে পরে আমি তাদেরকে অ্যাজ এ পয়েন্ট রূপেই দেখবো। সেই কারণে নিউটন যে পয়েন্ট মাসের কথা বলেছে কিন্তু এটা সেই পয়েন্ট মাস। তাহলে আমাদের কোশ্চেন যদি এরকম কখনো আসে যে চাঁদ, সূর্য, পৃথিবী এগুলো তো কোনো পয়েন্ট নয়, they are not point, they are very big objects obviously, but although they are not point, still we consider them as a point. How can we consider them as a point? Because তাদের মধ্যে যে ডিস্টেন্সটা তাদের ডায়ামিটার বা রেডিয়াসের তুলনায় অনেক বড়। যেমন উদাহরণটা এখানে দিলাম সেই জন্য যে আমি এই বডিটাকে যদি এখান থেকে দিই এটাকে কোনদিন আমি পয়েন্ট মাস হিসেবে দেখবো না, কিন্তু এটা 100 মিটার দূর থেকে যদি দেখতে চাই এটাকে অ্যাজ এ পয়েন্টই দেখবো। একটা বিশাল বড় গাছকেও আমরা পয়েন্ট আকারে দেখতে পাবো দূর থেকে, তাই না? সেই জন্য এগুলোকে অ্যাজ এ পয়েন্ট মাস হিসেবে, সো নিউটন যেটা পয়েন্ট মাসের কথাটা বলেছিলেন দ্যাট ইজ ট্রু। তাহলে এখানে স্যার আমরা যদি নিত্য নতুন নতুন কোনো অবজেক্টের উপর কাজ করি তাহলে এদেরকে পয়েন্ট মাস হিসেবে ধরবো কি করে? হ্যাঁ, ধরতে পারবো এদেরকে পয়েন্ট মাস যদি তুমি তার সেন্টার অফ মাসটাকে ধরে নাও। ইয়েস অর নো? তার মানে পুরো বডিটা, এই পুরো বডিটার মাস কোনো না কোনো সেন্টারে জমা আছে, সেটাকে আমরা সেন্টার অফ মাস বলি। তাহলে এর সেন্টার অফ মাস আর এর সেন্টার অফ মাসকে কনসিডার করো, বাস দুটো পয়েন্ট পেয়ে যাবে। ইয়েস অর নো? কারণ সেন্টার অফ মাস তো একটা পয়েন্ট অবভিয়াসলি। ইয়েস অর নো? তো সেন্টার অফ মাস যেহেতু একটা পয়েন্ট, সেই কারণে আমরা এই অবজেক্টটার ক্ষেত্রেও কি দেখতে পারি, এটা একটা পয়েন্ট। সো এই সেন্টার অফ মাস ধরেই আমরা কিন্তু ক্যালকুলেশন গুলো করবো। যদি না করতে চাও, এরকম করতে চাও, তোমার নাতি নাতনিও সেই ক্যালকুলেশন করবে, তাও শেষ হবে না। অনেস্টলি স্পিকিং এই ক্যালকুলেশন কে কিভাবে করবে? হাউ ক্যান ইট বি পসিবল? সো এটা এখনই একদম সম্ভব নয়। সেজন্য আমরা এখানে কিন্তু কনসিডার করে নেবো। কেউ কখনো জিজ্ঞেস করবে না যে স্যার আমরা এইরকম সিচুয়েশন কেন অ্যারাইভ করতে পারবো না, বিকজ আমরা কনসিডারই করবো এইরকম ভাবে যে আমরা ধরবো। ক্লিয়ার? যেমন ধরো আমরা যখন কেপলারস ল পড়বো, কেপলারস ল অনুযায়ী, কেপলারসের ফার্স্ট ল যদি বলি, তাহলে যে কোনো প্ল্যানেট তার নক্ষত্র বা স্টারকে একটা ইলিপ্টিক্যাল অরবাইট বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। কিন্তু উপবৃত্তাকারের ক্যালকুলেশন করা যথেষ্ট টাফ, সেই জন্য আমরা সেগুলোকে কি করে নেবো? সার্কেল। কারণ সার্কেলও তো এক প্রকারের উপবৃত্তই। উপবৃত্তের একটা জেনারেল ফর্ম হচ্ছে সার্কুলার, যেখানে সেমি মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসটা কি হয়? সেম হয়ে যায়, তাই না? সেমি মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসটা কি হয়ে যায়? সেম হয়ে গেলে পরে সেটা সার্কেল হয়ে যাবে। তো বেসিক্যালি এরকম হয় সিচুয়েশনটা। ভাব যে এটা যদি একটা কি হয় আমার ইলিপস, তাহলে এর দুটো ফোকাস থাকে নাকি রে? এই দুটো ফোকাস কেন্দ্র করে ঘুরবে, তাহলে এর একটা অ্যাক্সিস এইটা হয় আর একটা অ্যাক্সিস এইটা হয়, ঠিক তো? এবার এই দুটো অ্যাক্সিসের যদি লেংথ সেম হয়ে যায় তাহলে এটা কি হবে? অ্যাকচুয়ালি সার্কেল হয়ে যাবে না? সেই জন্য সার্কেল ইজ এ ফর্ম অফ জাস্ট ইলিপস। ক্লিয়ার? সো বেসিক্যালি তা নয়, তো আমরা এটাকে ধরে কনসিডার করে চলবো। ক্লিয়ার হয়েছে? সো আমরা এটা পেলাম নিউটনস ল। এখন যদি আমরা নিউটনস লটাকে একটু ইলাবোরেট করি, প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দিই, তাহলে সেখানে একটা কনস্ট্যান্ট পাবো অবভিয়াসলি, সেটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে লিখবো। সো জি m1 m2 বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ফর্ম অফ নিউটনস লজ অফ মোশন। যেখানে ক্যাপিটাল জিটাকে কি বলছি? ক্যাপিটাল জিটাকে বলবো আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট জি। ক্লিয়ার হলো? এখন এই হলো গল্প আমাদের নিউটনস লজ অফ মোশনের। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি সিচুয়েশনটাকে। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছি? এখন এখন যদি আমরা ভেক্টর ফর্ম দেখি নিউটনস লজ অফ মোশন, তাহলে ভেক্টর ফর্ম অবভিয়াসলি হবে, কেন লোকেশন আর আছে। তো এখান থেকে তুমি কনসিডার করে নাও, কনসিডার করো যে এখানে তুমি কোনো একটা অ্যাক্সিস বরাবর কোনো একটা দুটো পার্টিকেলকে রেখেছো। কনসিডার করো কোনো একটা কোঅর্ডিনেট আছে, কোনো একটা কোঅর্ডিনেট। সেই কোঅর্ডিনেটের মধ্যে তুমি কনসিডার করো যে এখানে কোনো একটা মাস আছে, কনসিডার করো দ্যাট ইজ m1 মাস, আর এখানে কোনো একটা মাস আছে, কনসিডার করো m2 মাস। দুটো মাস আছে এরকম রাখা, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। এবং আমি আরো ধরে নিচ্ছি যে m1 মাসটার লোকেশন কত না, তো m1 মাসটার লোকেশন আমি ধরছি কত? r1 ভেক্টর, এবং m2 মাসটার লোকেশন আমি ধরছি কত? r2 ভেক্টর। আমি এরকম ধরে নিলাম যে m1 মাসটার লোকেশন হচ্ছে r1 ভেক্টর আর m2 মাসটার লোকেশন হচ্ছে r2 ভেক্টর। আমি এরকম দুটো ভেক্টরকে চয়েস করলাম। এখন m1 আর m2 দুটো মাস থাকলে পরে এরা পরস্পরকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। মানে m1 ও m2 কে অ্যাট্রাক্ট করবে, যেমন m2 m1 কে অ্যাট্রাক্ট করবে, তাই না? তবেই তো হবে ব্যাপারটা, একে অপরকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণটা যদি m1 m2 কে আকর্ষণ করে, তাহলে m1 m2 কে আকর্ষণ করছে, তাহলে m1 m2 কে আকর্ষণ করছে এই দিক বরাবর। ইয়েস অর নো? তাহলে m1 m2 কে আকর্ষণ করছে, সেটাকে আমরা f12 বলার চেষ্টা করছি। f12 কেন বলছি? কারণ 1 2 কে আকর্ষণ করছে, আমরা এইভাবে বলছি। তাহলে এটার লোকেশন r1, এটার লোকেশন r2। তাহলে এখন কি হচ্ছে? আমার এইখান থেকে এদিকে যাচ্ছে, তাই না? এখান থেকে এদিকে। তাহলে লজিক্যালি হচ্ছে m1 যখন m2 এর দিকে আকর্ষণ করছে, এইভাবে টানছে, তখন আমরা এটাকে বলছি কত? r12। আমরা এইভাবে বলছি r12। কেন r12 নিচ্ছি? f12 r12 বলতে সুবিধা হবে আমার, সেজন্য। তোদের বইয়ে এটাকে r21 লেখা থাকতে পারে, তোদের বইয়ে এটাকে r21 লেখা থাকতে পারে।
আমি R12 লিখছি, তুই যা ইচ্ছা তাই লেখ, লেখাটা তো আমার উপর, ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে জিনিসটা কি। আমি কি বলছি না, তো M1 বডিটা M2 বডিকে টানছে, কোন দিকে টানবে, তার ডাইরেকশন তো এটা হবে। এবার এই ডাইরেকশনটাকে আমি R12 দিয়ে ডিনোট করছি, মানে R12 ভেক্টরটা এই দিক বরাবর কাজ করছে, তাই তো নাকি? তাহলে R12 যদি এই দিক বরাবর কাজ করে, তোরা বল R21 কোন দিক দিয়ে কাজ করবে? স্যার এদিকে কাজ করবে, অবভিয়াসলি স্যার, বাস সিম্পল এইটুকু কনসেপ্ট, আর তো কিছু নাই। তাহলে F12 মানে কত হবে? তাহলে F12 মানে সিম্পল কথা লিখতে গেলে স্যার G M1 M2 বাই কত হবে R12 স্কয়ার, সিম্পল কথা। বাট আমি তো ভেক্টর দেখছি, এখানে চোখে ভেক্টর দেখতে পাচ্ছি, তাহলে একে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট কি করে করব? তাহলে চলে আসি R12 কেসটাতে। এখন দেখ, আমরা যদি R12 ভেক্টর, আচ্ছা R12 বাদ দে, R ভেক্টর বাই যদি আমরা R কিউব লিখি, তাহলে এটাকে কি হিসেবে লেখা যায় এটাকে দেখি, R ভেক্টর বাই R কিউব কে। সো R ভেক্টর বাই R কিউব মানেটা কি? এখন দেখ, R ভেক্টর বাই R কিউব মানে যদি দেখিস, R ভেক্টর মানে কি আমরা পড়িয়েছিলাম যে ইউনিট ভেক্টর R ক্যাপ মানে কত হবে স্যার R ভেক্টর বাই R মড। তার মানে R ভেক্টর মানে স্যার R ইউনিট ইনটু R মড। তাহলে এখানেও যদি দেখি আমরা, তাহলে R ভেক্টর মানে কত হবে স্যার R ইনটু R ইউনিট বাই কত হবে স্যার R কিউব, তাহলে হবে স্যার R কিউব। এবং এটাকে যদি ঠিকঠাক করে লিখতে চাই আমরা, তাহলে অবভিয়াসলি লিখতে পারবো স্যার R ইউনিট বাই কত লিখবো R স্কয়ার। এবার যদি এর মান বার করতে চাস, R ইউনিট তার মান কত হবে স্যার 1, তারপরে সামহাউ এটা মানেই কি আমরা লিখতে পারি স্যার 1 বাই R স্কয়ার। এই 1 বাই R স্কয়ারের জায়গায় কি তাহলে আমি R ভেক্টর বাই R কিউব লিখতে পারবি যদি মানের দিক দিয়ে লিখিস। কেন মানের দিক দিয়ে বলছি? বিকজ এটা তো শুধু মানকে দেখছি, যদি তুই ভেক্টর দেখতে চাস, এই ভেক্টরটা এটা ডাইরেকশনকে বোঝাচ্ছে, বাট এর তো কোনো মান নাই, হ্যাঁ না বল, এর তো কোনো মান নাই। আর ইউনিটের আবার কি মান? এক মান। সেই কারণে আমরা 1 বাই R স্কয়ারের জায়গায় দুটো লিখতে পারবো, এক R ইউনিট বাই R স্কয়ার অথবা R ভেক্টর বাই R কিউব। তোমাদের বই দুটোই লেখা আছে, তুমি যে কোনো একটা চয়েস করতে পারো। তো আমরা এইভাবে লিখতে পারি যে এবার যদি এটাকে ভেক্টর ফর্মে ট্রান্সফার করতে চাই, তাহলে আমরা লিখবো দেখ F12 ভেক্টর, হ্যাঁ না বল, অবভিয়াসলি এবার ভেক্টর দেবো, কেন ভেক্টর করে দিচ্ছি আমরা F12 ভেক্টর। সো F12 ভেক্টর শুড বি ইকুয়াল টু ক্যাপিটাল G M1 M2 বাই, এবার দেখ, এবার 1 বাই R12 স্কয়ার মানে কি লিখবো? তাহলে স্যার এই পুরো জিনিসটা লিখবো, হ্যাঁ না বল, এটা লিখতে পারবি। তার মানে কি লিখবো স্যার R12 কি হবে নিচে কিউব, আর উপরে কি লিখবি R12 ভেক্টর, হবে না বল? তাহলে এটা একটা ভেক্টর ফর্ম হবে অবভিয়াসলি, হ্যাঁ স্যার এটা একটা ভেক্টর ফর্ম হবে, এটা একটা ভেক্টর ফর্ম হবে, তাহলে এটা একটা ভেক্টর ফর্ম হবে। আবার এটাকে যদি এইভাবে না লিখে ইউনিট আকারে লিখতে চাই, তাহলেও লিখতে পারবো আমরা। কিভাবে লিখবো না, তো ভালো করে দেখ, F12 ভেক্টর দ্যাট শুড বি ইকুয়ালস টু G M1 M2 বাই কি লিখবো R12 স্কয়ার, দেখ স্কয়ার, কিন্তু এখানে কি লিখবো বলতো R12 ইউনিট। তাই দুটোই তুই লিখতে পারবি তোর চয়েস মতো, কোনো স্যারের ক্ষমতা নাই তুই কাটবে, এটা দুটোই ট্রু, দুটোই ঠিক। এবার যে বই যেটা লেখে সেটা তার মতো করে লিখবে। আমি যেমন প্রিপেয়ার করি এইটাকে লেখা, কারণ ইউনিটে আমার ঝামেলা কম, ওই মানে এক বসিয়ে দেবো বাস আমার খেলা শেষ, তাই না? ওই জায়গাতে সেই আমি ইউনিট লেখাটা বেশি পছন্দ করি। কোনো ক্ষেত্রে আবার এটা দরকার পড়ে, তো যখন যেটা আমার দরকার পড়বে আমি সেটাকে সেই মতো ইউজ করবো, চয়েস করে নেবো। ক্লিয়ার হয়েছে? এখন তাহলে এই ফোর্সটা কি ছিল না, তো এই ফোর্সটা ছিল 1 2 কে টানছে। সিমিলারলি 1 যদি 2 কে টানে, 2ও তো 1 কে টানবে, হ্যাঁ না বল? তাহলে 2 যদি 1 কে টানে, তাহলে সেই ফোর্সটা কত লিখবি তুই? F21, হ্যাঁ না বল? তাহলে 1 2 কে টানছে, সেটাকে যদি লিখিস F12, তাহলে 2 1 কে টানলে সেটা কি লিখবি 21। তাহলে F21 ভেক্টরকে যদি ডাইরেক্ট লিখতে চাই আমরা, তাহলে কি লিখবো বলতো? তাহলে স্যার যা ছিল তাই লিখবেন, G M1 M2, কিন্তু নিচে R12 জায়গায় কি লিখবো 21। এবার প্রশ্ন হচ্ছে তুমি কোনটা লিখবে, এটা না এটা? আচ্ছা আমি প্রথমে এটা লিখি, তাহলে এটা যদি লিখতে চাই তাহলে R21 কিউব, আর উপরে কি লিখবো R21 ভেক্টর, এটা লিখতে পারবো, হ্যাঁ না বল? পারবো তো নাকি? একই জিনিস, ভালো করে দেখ, শুধু 1 2 কি হয়ে গেল 21, জাস্ট 1 2 কে টানছিল, এখন 2 1 কে টানছে। আবার এটাকে এভাবেও লেখা যায়, F21 ভেক্টর শুড বি ইকুয়াল টু G M1 M2 বাই R21 এর স্কয়ার R21 ইউনিট, এটাও লিখতে পারবি অবভিয়াসলি স্যার, এটাও লিখতে পারবো। সো আমরা এই দুটো লিখতে পারবো। এই দুটো লিখে হলোটা কি, এখান থেকে আমরা নিউটনস থার্ড ল কে প্রুফ করব। কি করে নিউটনস থার্ড ল প্রুফ করব? দেখ, তাহলে বেসিক্যালি আমরা যদি থেকে 1 2 কে টানছে, তাহলে R12 ভেক্টর এদিকে কাজ করছে, তাহলে R12 এদিকে যদি কাজ করে আর R21 যদি এদিকে কাজ করে, তাহলে অ্যাকর্ডিং টু ভেক্টর নোটেশন R12 শুড বি ইকুয়াল টু কত হবে মাইনাস অফ R21 ভেক্টর, হ্যাঁ না বল? কেন R12 তো তোমার এইদিকে কাজ করছে আর R21 কোন দিকে কাজ করছে? এইদিকে, তাহলে অপোজিট হলে স্যার তারা পরস্পর নেগেটিভ হবে।
তো যদি তাই হয় তার মানে r12 ভেক্টর r21 ভেক্টর পরস্পর যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারবো যে f12 ভেক্টর শুড বি ইকুয়াল টু মাইনাস অফ কত হবে f21 ভেক্টর। এটাই কি নিউটনস থার্ড ল? হ্যাঁ না বল, এটাই কি নিউটনস থার্ড ল? অবভিয়াসলি এটাই নিউটনস থার্ড ল, হ্যাঁ না বল। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা কি করে হলো? ভালো করে দেখ, r12 ভেক্টর এদিকে কাজ করছিল আর r21 ভেক্টর এদিকে কাজ করছিল। r12 আর 21 এইভাবে অপোজিটে কাজ করছে বলে তাদের মধ্যে কি চলে এলো? নেগেটিভ চলে এলো। তাহলে এই দুটো যদি পরস্পর নেগেটিভ হয় তাহলে স্যার f12 আর f21 পরস্পর কি হবে? নেগেটিভ হবে। f12 ইকুয়াল টু মাইনাস f21। আর এটাই আমরা নিউটনস থার্ড ল পড়েছিলাম। তো নিউটন থার্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন আমরা এটাই পড়েছিলাম। সো কোনটা? ডাইরেকশন তো বাবা, ভ্যালু তো সেম। ভুল করছো, ভ্যালু সেম তো, বুঝতে পারছো না? 1 2 কে যা টানবে 2 তো 1 কে সেম ভ্যালু দিয়েই টানবে, শুধু 1 2 কে এইদিকে টানবে, 2 1 কে এইদিকে টানবে, সেজন্য দুটো অপোজিট ডিরেকশন। বুঝতে পারলাম ব্যাপারটা? সেজন্য মাইনাস। এমনিতে মাইনাসের আর কি গুরুত্ব? ক্লিয়ার হয়েছে তো পর্যন্ত? তাহলে আমি কি ভেক্টর ফর্মটা বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে সকলের? ভেক্টর ফর্মটা ক্লিয়ার হয়েছে সবার? ভেক্টর ফর্ম বোঝাতে পারলাম? ভেক্টর ফর্ম, তাহলে ভেক্টর ফর্ম অফ ল অফ গ্র্যাভিটেশন আমরা মোটামুটি বুঝলাম। বলো। হ্যাঁ, আমি এটা দেখালাম যে আর ভেক্টর বাই আর কিউব মানে হচ্ছে 1/r স্কয়ার। এটা না দেখে যদি ডাইরেক্ট লিখতাম ভালো লাগতো? ক্লিয়ার হয়েছে? আর আমি এটা দেখালাম যে এটা আসে, আমি না এসে না দেখে আমি কি করে লিখে দেবো যে হ্যাঁ এটা হয়, ধরে নাও, এরকম তো হয় না, আসবে তো। আর কিছু? তাহলে ভেক্টর লটা বোঝাতে পারলাম। এবার আমরা পড়বো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা কি না, তো আমরা একটু আগে পেয়েছি নিউটনস গ্র্যাভিটেশনাল ল, এনজিএল। নিউটনস গ্র্যাভিটেশনাল লতে কি পেলি তুই পেয়েছিস একটা ফর্মুলা, সিম্পল, এফ শুড বি ইকুয়ালস টু জি m1 m2 বাই কত ছিল? আর স্কয়ার। এটাই ছিল। আর এই জায়গাটায় আমরা যে জিটাকে নিয়ে আলোচনা করছি সেই জিটা হচ্ছে না তো এফ ইন্টু আর স্কয়ার বাই m1 m2, এইটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সরি। এবং এটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? এর যে ভ্যালু আছে, এর ভ্যালু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যাও, এখনো পর্যন্ত ব্ল্যাক হোলের ভিতরে আবিষ্কার হয়নি, যে কোনো জায়গায় যাও তার ভ্যালু কিন্তু সেম থাকবে, আনচেঞ্জড, চেঞ্জ হবে না। সেই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল। যেমন আমরা অ্যাবসলিউট টেম্পারেচার বলি, চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম -273। কারণ কি? চার্লসের সূত্র সেটা আমাদেরকে বলে দিয়েছিল বা এবং প্রমাণ হয়েছিল যে -273 থেকে কম টেম্পারেচার তুমি জীবনে অ্যাচিভ করতে পারবে না। কেন না? তো কোনো একটা গ্যাসের ভ্যালু বা ভলিউম সেখানে কি হয়ে যাচ্ছে? নেগেটিভ। আর কোনো কিছুর ভলিউম নেগেটিভ হবে এটা তো জীবনে সম্ভব নয়। তাহলে এক্ষেত্রেও এই জায়গাটায় যে জি এর ভ্যালু ক্যালকুলেট করে দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে এর ভ্যালু আনচেঞ্জ থাকবে। এবার জি কে ডেফিনেশন কি করে দেবো? জি এর ডেফিনেশন, তাহলে জি এর ডেফিনেশন তো বই আছে, আমি বুঝিয়ে দিচ্ছি কি করে দেবো। তো জি এর ডেফিনেশন কি করে দেবো? দেখ, আমরা যদি m1 সমান m2 সমান 1 কেজি নিই, আমরা m1 আর m2 দুটো 1 কেজি নিলাম, আর আর এর ভ্যালু কত নি? আর এর ভ্যালু 1 মিটার, তাহলে এটা ডেফিনিশনে আসবে কোন ইউনিটে বলতো? এসআই নাকি রে? কেজি আর মিটার নিয়েছিস। তাহলে যদি তাই করিস তুই, তাহলে দেখ ক্যাপিটাল জি শুড বি ইকুয়ালস টু এফ ইন্টু 1 স্কোয়ার বাই 1 ইন্টু 1, দ্যাট মিনস ক্যাপিটাল জি শুড বি ইকুয়াল টু কত আসবে? এফ। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি যে দুটি 1 কেজি ভরের বস্তুর মধ্যে দূরত্ব যদি কত হয়? 1 মিটার, তাহলে তারা নিজেদের মধ্যে যে মহাকর্ষ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে বা যে মহাকর্ষ বল তাদের মধ্যে ক্রিয়া করে তাকেই বলবে কি? ক্যাপিটাল জি। তাহলে পরে ক্যাপিটাল জিটাকে কি বলছি? যে দুটো 1 কেজির মাসকে যদি পরস্পর 1 মিটার ডিস্টেন্সে রাখা হয় তাহলে তাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট করবে বা কাজ করবে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা কি বলবো? ক্যাপিটাল জি। এবং এসআই পদ্ধতিতে ক্যাপিটাল জি এর ভ্যালু কত হয়? এসআই পদ্ধতিতে ক্যাপিটাল জি এর ভ্যালু হয়, মনে রাখবে এটা 6.67 ইন্টু 10⁻⁻11। ক্লিয়ার? ইউনিট এবার পরে বলছি আমরা। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে তার ভ্যালু ক্যালকুলেটেড 6.67 ইন্টু 10⁻11। ম্যাক্সিমাম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যখন এমসিকিউ করব 6.67টাকে 6.5 বা 6 ধরে চলি, কিন্তু এখন আর পারবো না, কারণ এখন আমাদের আশা করছি বোর্ড ক্যালকুলেটর দেবে। যদি ক্যালকুলেটর বোর্ড আমাদের সেকেন্ড সেমিস্টার না দেয় তাহলে কিছু করার নেই, তখন এগুলোকে আমরা 6 6.5 ধরে করবো, তাহলে এক্সাক্ট অ্যান্সার আসবে না, ওই অ্যাপ্রক্সিমেটলি দিয়ে আমাদেরকে চালাতে হবে। আর কেউ যদি পারো তাহলে করবে, অবভিয়াসলি তোমাদের হাতে 2 ঘন্টা সময় থাকবে সেকেন্ড সেমিস্টারে, 2 ঘন্টা টাইম দেবে, চিন্তা নাই। তাহলে এই হচ্ছে গল্প। এখন তার ইউনিটটা কি হবে? তাহলে ক্যাপিটাল জি এর ইউনিট, সো ইউনিট অফ ক্যাপিটাল জি আমরা যদি এখানে বার করতে চাই তাহলে ক্যাপিটাল জি এর ইউনিট আমরা এই ফর্মুলা থেকে ইউজ করব, ফ্রম দিস ফর্মুলা। তাহলে ইউনিটটা কি হবে? দেখ,
ক্যাপিটাল এফ এর ইউনিট বসাবো নাকি? জি মানে তো এইটা, দেখ জি মানে এইটা ভুলে গেলে হবে না, জি মানে হচ্ছে আমার এইটা জি, এই জিটা ভুলে গেলে হবে না। এবার এখান থেকে আমরা ইউনিট বার করবো, তাহলে এফ এর ইউনিট কি হয়? না তো স্যার এফ এর ইউনিট তো হয় নিউটন অবভিয়াসলি, আর আর স্কোয়ার মানে কি হবে? মিটার স্কোয়ার, আর নিচে কেজি, কেজি গুণ মানে কত হবে? কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার, তার মানে একটা ইউনিট তো হলো নিউটন মিটার স্কোয়ার বাই কত হলো? কেজি স্কোয়ার, এটা একটা ইউনিট তো এলো অবভিয়াসলি, এটা একটা ইউনিট। কিন্তু এই ইউনিটটাকে না ইউজ করে যদি আমরা পুরোটাই ফান্ডামেন্টাল ইউনিট ইউজ করি, ফান্ডামেন্টাল মানে কেজি মিটার সেকেন্ড, তাহলে পরে দেখ নিউটনটাকে তুই ভাঙতে পারবি। নিউটন মানে কি হয় রে? 1 নিউটন মানে কি? না তো স্যার 1 নিউটন মানে হয় ফোর্স ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স ইন্টু অ্যাক্সেলারেশন মানে কত হবে স্যার? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাকি এটাই হবে 1 নিউটন মানে? তাহলে এই নিউটনের ভ্যালুটা যখন যদি বসাস তুই, তাহলে কি হবে দেখ, তাহলে নিউটনের জায়গায় লেখ কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, দেখ সেকেন্ড স্কোয়ারটাকে নিচে লিখলাম, বুঝতে পারলি? কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার এটা লিখলাম। আর ওপরে কি থাকবে তাহলে? ওপরে থাকবে স্যার মিটার স্কোয়ার, আর নিচে থাকবে স্যার কেজির স্কোয়ার। দেখ এটাকে লিখলাম ভেঙে চুরে, নিউটনের জায়গায় দেখ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছি, বাকি যেমন ছিল সেরকমই আমি লেখার চেষ্টা করলাম। তাহলে যদি তাই লিখে থাকি, তাহলে এখানে দেখ কাটাকুটি গেলে পরে কি থাকে? মোটামুটি একটা কেজি কাটে, তাহলে পরে থাকছে দ্যাট মিটার কিউব কেজি টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -3, এটা হচ্ছে আমার ইউনিট। তাহলে এটা হচ্ছে তার ইউনিট। তুই যে কোনো একটা ইউনিট চয়েস কর, এই ইউনিট অথবা এই ইউনিট, যে কোনো একটা ইউনিট লেখ, এই ইউনিটটা লিখতে পারিস অথবা এই ইউনিটটা লিখতে পারিস, চয়েসিস তো। আমরা ম্যাক্সিমাম, ও সরি, ঠিক আছে ক্লিয়ার? হয় এইটা না হয় এইটা, দুটোর মধ্যে যে কোনো একটা ইউনিট তুমি লেখো, তোমার চয়েস। আর আমরা সব সময় কিন্তু চেষ্টা করব এসআই পদ্ধতিতেই যাওয়ার, এটা ঠিক আছে? তাহলে এইটা যদি জেনে নিস, তাহলে এখান থেকে তার ডাইমেনশনটা আমাকে সহজে বলতে পারবি নাকি, কারণ এটা ফান্ডামেন্টালে আছে। তাহলে পট করে বলে দাও এটা ডাইমেনশন কি হবে, চট করে কেউ একজন বলো ডাইমেনশন। তাহলে এম টু দি পাওয়ার কত হবে? -1, এল কত হবে? কিউ, টি হবে -2, এটা হচ্ছে তার ডাইমেনশন, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্লিয়ার হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা মোটামুটি যাবতীয় যা তথ্য হয় সেটা দেখলাম। একে কেন ইউনিভার্সাল বলা হয়? হোয়াই ইট ইজ কল্ড ইউনিভার্সাল, এটা কিন্তু কোশ্চেন পরীক্ষা, হ্যাঁ চলে এসো। হোয়াই ইট ইজ কল্ড ইউনিভার্সাল, এটাকে কেন ইউনিভার্সাল বলা হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তার কারণ কি, এর ভ্যালু যে কোনো জায়গায় যাও তার ভ্যালু কিন্তু আনচেঞ্জ থাকবে। জলের ভেতরে যাও, মহাশূন্যে যাও, সূর্যের ভেতরে যাও, যেখানে যাও এর ভ্যালু কিন্তু কোনো রকম ভাবেই চেঞ্জ হবে না। যেহেতু এর ভ্যালু চেঞ্জ হবে না, তাই এটাকে আমরা কি বলবো? না তো এটাকে আমরা বলবো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই কারণে এটাকে আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলবো। এটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। ইউনিভার্সাল বলা হয় তার কারণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার বহু স্কুল দিয়েছে যে এই তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টকে ইউনিভার্সাল বা সর্বজনীন বলা হয় কেন। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? তাহলে পরে লজ অফ মোশন বোঝাতে পারলাম, আমরা মোটামুটি এর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটাকে নিয়েও আলোচনা করার চেষ্টা করলাম, ঠিক আছে? ওকে নেক্সট, এবার গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি, এটা আমরা পড়বো। গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কি? ফিল্ডটা বুঝি। তাহলে আমরা একটা জিনিস তো বুঝলাম যে কোনো জায়গায় কোনো একটা মাসকে যদি রেখে দিই আমরা, তাহলে সেই মাসটা অন্য একটা বডিকে অ্যাট্রাক্ট করবে। মানে আমি তোকে অ্যাট্রাক্ট করছি, তুই আমাকে, আমরা সবাই একে অপরকে অ্যাট্রাক্ট করছি, তাই না? এরকমই লজিক হওয়া উচিত। তাহলে এরকম ভাবে আমরা প্রত্যেকে অ্যাট্রাক্ট করছি। এখন আমরা যদি দেখি, তো একটা সোলো মাস, সিম্পল একটা সিঙ্গেল মাসকে যদি কোনো জায়গায় রেখে দিই, কনসিডার কর যেখানে কোনো একটা সিঙ্গেল মাসকে আমি রেখে দিয়েছি, কোনো একটা সিঙ্গেল মাস যার ভ্যালু কত হচ্ছে, না তো ধর স্মল এম আমি রেখে দিয়েছি কোনো এক জায়গায়। তাহলে এই স্মল এম যে মাসটাকে আমি রেখেছি, এই স্মল এম মাসটা কি করছে? অন্য কোনো মাসকে অ্যাট্রাক্ট করবে যদি মাসটা তার কাছাকাছি থাকে, যদি তার মাসটা কাছাকাছি থাকে, নাহলে থাকবে না। এবার কত কাছাকাছি একটা মাস থাকতে পারে আমরা যদি এটা দেখতে চাই, মানে কি এ কত দূর গেলে পরে একটা বডিকে অ্যাট্রাক্ট করতে পারবে, তার মানে এর রেঞ্জ কতটা, তাই না? রেঞ্জ কতটা, তাই না? তুমি কাছে আছি, আমি তোমাকে ভালোবাসি, দূরে পালিয়ে গেলে ভালোবাসা চলে যাবে ভাই, তাই না? রেঞ্জ কত দূর, রেঞ্জ কত দূর আছে, তাহলে সেটা যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে একটা সিম্পল ক্যালকুলেশন করে নিই আমরা চট করে। সো ক্যালকুলেশনটা ছিল এরকম, তুমি একটু ভাবতে পারো যে আমরা জানি স্যার ক্যাপিটাল এফ মানে হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার, তাই না? এবার যেখানে গিয়ে আমার অ্যাট্রাকশন শেষ হবে সেখানে ফোর্সের ভ্যালু কত হবে? 0। তার মানে এফ এর ভ্যালু সেখানেই 0 হবে যেখানে আমার অ্যাট্রাকশনটা কি হবে? শেষ হবে। তাহলে এফ এর ভ্যালু কখন 0 হবে? দেখ জি m1 m2 এটা 0 হতে পারে না,
তাহলে নিশ্চয়ই আর এর ভ্যালু কি হতে হবে বলতো? ইনফাইনাইট। কেন? 1/ইনফিনিটি হলে এফ এর মান কত হবে, তাই না? তার মানে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি বাদ দে, থিওরিটিক্যালি এই যে মাসটা লিখেছি, মাসটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত বডিকে অ্যাট্রাক্ট করছে। মানে এই পেনটা এখানে রেখে দিয়েছি মানে কি, আমি আমেরিকা গেলেও পেনটা আমাকে অ্যাট্রাক্ট করছে। কিসের হিসাবে? বাই থিওরি। বাই থিওরি। প্র্যাকটিক্যালি কি হয়? হয় না। প্র্যাকটিক্যালি কিছু দূর গিয়েই তো শেষ হয়ে যায়। যেমন ধর, পৃথিবী এত বড়, অবভিয়াসলি পৃথিবী বিশাল বড়, পৃথিবী এত বড়, পৃথিবী থেকে ওপরে যদি উঠতে থাকি, পৃথিবী থেকে প্রায় 10,000 কিলোমিটার উপরে উঠলেই তো পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে গেলাম। কারণ কি, সেখানে তো ভেসে বেড়াচ্ছে সব। কে? আমাদের স্পেসশিপ গুলো ভেসে বেড়াচ্ছে। যদি আকর্ষণ তীব্রভাবে করতো তাহলে স্পেসশিপ গুলো ধপধপ করে মাটিতে পড়ে যেত। একটা তো পড়ে না। লজিক তো তাই। তার পিছনে সায়েন্স আছে, কেন হচ্ছে না। তো বেসিক্যালি আমরা এখানে দেখছি কি, থিওরিটিক্যালি এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত অ্যাকচুয়ালি ভ্যালিড, কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি ইনফাইনাইট পর্যন্ত ভ্যালিড এই মানে হলেও প্র্যাকটিক্যালি ইনফাইনাইট হয় না। প্র্যাকটিক্যালি কি হয়? প্র্যাকটিক্যালি তার একটা রিজিয়ন থাকে। এই রিজিয়নের মধ্যে তার উপর যদি কোনো একটা মাসকে নিয়ে আসো, সে অ্যাট্রাক্ট করবে। মানে কি হবে, যে আমরা যদি দেখি যে গলিতে কোনো কুকুর থাকে, সেই কুকুর দেখবি অন্য কুকুরকে দেখে কিছু করে না যতক্ষণ না সে তার টেরিটরিতে ঢোকে। টেরিটরিতে ঢুকলে তাকে ছেড়ে খেতে যাবে স্বাভাবিকভাবে। তাহলে আপনার গলি মে কুত্তা ভি শের হতা হয়। তাহলে এই যে মাসটা দেখছো, এর একটা নির্দিষ্ট রিজিয়ন আছে। এই রিজিয়নের মধ্যে যখন আমি অন্য কোনো মাসকে এনে ঢোকাবো, বাস ও তার উপর কি করবে, আকর্ষণ করে টানতে চাইবে, যায় না? যেমন ধরো সোলার সিস্টেম ভাবো। সোলার সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখি সূর্যের আকর্ষণ বল কত দূর পর্যন্ত, প্লুটো পর্যন্ত কাজ করছে। প্লুটোর পরে আমাদের বেল্ট আছে, অ্যাস্ট্রয়েড বেল্ট, তার উপরে কাজ করছে। এগুলো তো কাজ করছে, তাই না? এবার কোনো একটা অবজেক্ট এরকম ভাবে সূর্যের আকর্ষণ ক্ষেত্রের মধ্যে ঢুকে যায়, ও কনস্ট্যান্টলি কি হবে, সূর্যের দিকে ঢুকতে যাবে। যদি না তার কোনো রকম এরকম কন্ডিশন অ্যাপ্লাই হয় যে সে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে পারে। দেখো, পৃথিবী, মঙ্গল, জুপিটার যাই থাকুক, এরা একটা নির্দিষ্ট কন্ডিশনে কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। যদি সেই জায়গা থেকে সামান্য ডিসব্যালেন্স হয়, তাহলে পরে কিন্তু সে আর সূর্যকে ঘুরবে না, বরং সূর্যের দিকে ঢুকে যাবে আরো। কারণ সে এমন ভাবে ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রেও তাই হবে। তাহলে কোনো একটা বডিকে যদি এখানে রেখে দেওয়া হয়, তাহলে বডি থেকে কন্টিনিউয়াসলি সে টানবে। এবার বডিটা যদি খুব ভারী হয়, এ বডির দিকে পালিয়ে যাবে। এবার যার ফিল্ড স্ট্রং হবে, সে তাকে তার দিকে টানবে। ইয়েস অর নো? যার ফিল্ড স্ট্রং হবে। এর থেকে আমি এখানে যদি আর একটা অন্য ভারী বডির ফিল্ড রেখে দিই, তাহলে স্বাভাবিকভাবে এই ভারী বডিটার দিকে যাবে না, কারণ ওর ফিল্ড খুব স্ট্রং। তার জন্য ও কি করবে, এই বডিটাকে নিজের দিকে টানতে শুরু করে দেবে। তার মানে ফিল্ড এখানে কি, যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে, এতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে, এইটা হচ্ছে তার ফিল্ড। এটা হচ্ছে তার ফিল্ড। এর মধ্যে কোনো একটা বডিকে নিয়ে চলে এসো, ও অ্যাট্রাক্ট করতে পারবে। কিন্তু বাই থিওরি এটা কত দূর হয়? ইনফাইনাইট। ক্লিয়ার হলো? ফিল্ড জিনিসটা বোঝাতে পারলাম। এবার এই কোন একটা ফিল্ডের মধ্যে, ফিল্ড জিনিসটা কি বোঝাতে পারলাম? ফিল্ড মানে হচ্ছে তোমার আশেপাশের একটা অঞ্চল, এতদূর পর্যন্ত তোমার একটা রোয়াব আছে, তাই না? যেমন ধরো আমাদের এলাকার যদি নেতাদের দেখো, নেতারা নিজেদের এলাকায় যতটা দেখায়, অন্য এলাকায় তাকে পাত্তাও দেয় না, এরকম টাইপের একটা সিচুয়েশন ভাবো। না, কোন একটা দাদা আছে, সে পাড়ারই দাদা, পাড়ার কথা শুনে অন্য পাড়া গেলে ঠেঙে লাট করে দেবে। তো তার পাড়ায় তার ওরা আছে একটা নিজস্ব, যে ঠিক আছে আমি শুনবো, কিন্তু ওই ফিল্ডটা অতদূর পর্যন্তই কাজ করছে, তার বাইরে যাচ্ছে না, তাই না? কনসেপ্টটা কি ক্লিয়ার করতে পেরেছি আমি? এবার আমরা যদি এই ফিল্ডের মধ্যে অন্য কোনো একটা ইউনিট মাসের বডিকে নিয়ে আসি, তার মানে আমি এখানে কি করলাম, একটা ইউনিট মাস মানে তার মাস কত হবে, সে 1 ইউনিট মাসের একটা বডিকে এখানে আমি নিয়ে এলাম। এবার ইউনিট মাসের একটা বডিকে নিয়ে এলে সে তার উপর কি করবে, একটা ফোর্স কাজ করবে নাকি, তার উপর ফোর্স কাজ করবে। এবং সেই ফোর্সটা কত হবে স্যার, না তো সেই ফোর্সটা হবে স্যার Gm × 1/r², যদি তার ডিস্টেন্সটা কত হয়, r। বুঝতে পারলাম ব্যাপারটা? যদি তার ডিস্টেন্সটা হয় r, তাহলে সেই m ভরের বডিটা ওই 1 বা ইউনিটি মাসের উপর একটা ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সটা কত হবে, Gm × 1/r², Gm/r², এটাই কাজ করবে। এখন তুমি দেখতে পাচ্ছ এই যে Gm/r², এটা কিন্তু এক প্রকারের ফোর্স। ইয়েস অর নো? এটা কিন্তু ফোর্স, কিন্তু কেমন ফোর্স? ফোর্স পার ইউনিট মাস। ইয়েস অর নো? ফোর্স পার ইউনিট মাস মানে কি, মানে একক ভরের উপর কতটা বল কাজ করছে। মানে এখানে এক লেখো না লেখো, দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। তার মানে এর উপর যদি আমি 2 কেজি ভরের কোনো বস্তু রাখতাম, তার উপর যে পরিমাণ বল কাজ করতো সেটা কত হতো স্যার, Gm2/r²। 3 কেজি রাখলে 3/r²। তার মানে দেখ, এই Gm/r², এই ফ্যাক্টরটা কিন্তু শুধুমাত্র এর সোল প্রপার্টি, হ্যাঁ না বল? কারণ Gm/r² এর ফিল্ড স্ট্রেংথ,
এর ওপর তুমি যত মাস রাখবে আমি তত মাস দিয়ে তাকে টানবো, ইয়েস অর নো, বল হ্যাঁ না বল। আমি, এটা হচ্ছে তার ফিল্ড স্ট্রেংথ, ভালো করে বোঝ, এটা হচ্ছে তার ফিল্ড স্ট্রেংথ। কেন ফিল্ড স্ট্রেংথ হচ্ছে? কারণ এই ফিল্ডে সে রেখেছে। এবার এর উপর আপনি কত বল ওখানে চাপাবেন, কত ভর চাপাবেন। আচ্ছা আমি 10 কেজি নিলাম, ও 10 কেজি দিয়ে টানবে ওকে, হ্যাঁ না বল। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে ইউনিট মাসের ওপর কোন একটা ফিল্ডে কোন একটা মাস যতটা পরিমাণ ফোর্স দেয় তাকে বলা হয় তার ফিল্ড ইন্টেন্সিটি, তাকে বলা হয় তার ফিল্ড ইন্টেন্সিটি। সো ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, ইংলিশ বলতে কষ্ট, এই বাংলা বলতে অনেকটাই সমস্যা হয়, এখানে ইন্টেন্সিটি বলাটা অনেক ইজি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এখনই কেউ বাংলা পক্ষকে বলে দেবে যে স্যার আমাদের না ইংলিশে পড়াচ্ছে, বাংলায় পড়ায় না। এখানে গর্গ চট্টোপাধ্যায় চলে আসে ছুটতে হচ্ছে, কেন এখানে ইংলিশ হচ্ছে বাংলা হয় না কেন, বাংলাটা লিখি। ওকে হোয়াটএভার, জোকস অ্যাপার্ট। ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। অনেস্টলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা থেকে ফিল্ড ইন্টেন্সিটি বলা অনেকটা আমার মনে হয় ইজি, ঠিক আছে? সো যখন যেটা দরকার সেটা নাও না, কি আছে, আমরা আই রেসপেক্ট বাংলা অবভিয়াসলি। ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এটাকে আমরা কি দিয়ে লিখবো না, তো ন্যাচারালি তুমি যে কোনো লেটার দিয়ে এটা ডিনোট করতে পারো, এরকম বইয়ে কোনো ডিনোশন নাই। আমি এটাকে স্মল এফ দিয়ে লিখছি, কোনো ব্যাপার নাই, ফিল্ড বলে এফ দিয়ে লিখছি, তোমরা অন্য কিছু দিয়েও লিখতে পারো, কোনো ব্যাপার নাই, তুমি তোমার নাম ইউজ করতে পারো, শিবমের ক্ষেত্রে এস লিখতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, অসুবিধা নাই। তো এফ তাহলে কত হবে স্যার, এফ এর ভ্যালু কত হবে? তাহলে 1 তো থাকবে না নাকি, হ্যাঁ না বল। তাহলে সিম্পল কত হবে স্যার, জি এম বাই কত হবে বলতো, আর স্কয়ার। এইটাই ফিল্ড স্ট্রেংথ হবে, বুঝতে পারলাম ব্যাপারটা, হ্যাঁ না বল। কোনো একটা ফিল্ডের উপর বা ফিল্ডের মধ্যে একক ভরের কোনো বস্তুকে যদি আনা হয়, তাহলে এই বডিটা ওই একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল কাজ করবে তাকেই বলবে ফিল্ড স্ট্রেংথ। আমি কি বলতে পারলাম? বা ফিল্ড ইন্টেন্সিটি। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন হচ্ছে এই আরটা কি, আমি যে পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ মাপছি বা ইন্টেন্সিটি মাপছি সেটা হচ্ছে সেই আরটা। তার মানে ধর এখানে যদি ফিল্ড স্ট্রেংথ R1 হয় তাহলে আমি লিখবো R1, এখানে হলে R2, এখানে হলে R3। ব্যাপারটা বুঝতে পারলাম? যত দূরে গিয়ে ফিল্ড ইন্টেন্সিটিটা মাপছি সেটা হচ্ছে তার। ক্লিয়ার হলো? আচ্ছা এর ইউনিট কি হবে তাহলে? এর ইউনিট কি হবে? তুই দেখতেই পাচ্ছিস যে সামহাও এখানে একটা মাস কম আছে। তার মানে আমি এভাবে লিখতে পারছি, ফোর্স মানে কি স্যার? ফোর্স মানে ফিল্ড ইনটু মাস। হ্যাঁ না বল, হবে না হবে না? দেখ তুই ফর্মুলা দেখ, এই দেখ, জিএম বাই আর স্কোয়ার, এটাকে কি বলছিস তুই বলতো? এটাকে এফ বলছিস। তাহলে ক্যাপিটাল এফ মানে কত হবে স্যার? স্মল এফ ইনটু কি হবে, এম, তাই লিখেছি দেখ। তাহলে স্মল এফ মানে কি হবে স্যার? ক্যাপিটাল এফ বাই কি হবে বলতো, স্মল এম। তাহলে ক্যাপিটাল এফ এর ইউনিট কি হয় রে? নিউটন। আর এম এর ইউনিট কি হয়? কেজি। তাহলে নিউটন পার কেজি, এটা হচ্ছে তার ফিল্ড স্ট্রেংথ। ক্লিয়ার? আবার নরমালি ভাব, ফোর্স বাই মাস মানে কি রে? অ্যাক্সিলারেশন। তাহলে এটার আরেকটা ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা সামহাও একটা অ্যাক্সিলারেশন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা, হ্যাঁ না বল? এটা সামহাও আমরা যে ফিল্ড ইন্টেন্সিটি বলছি এটা অ্যাকচুয়ালি কি এক প্রকারের অ্যাক্সিলারেশন। এটা এক প্রকারের কি অ্যাক্সিলারেশন। ক্লিয়ার হয়েছে? আরো ডিটেল পরে বলছি আমরা। ক্লিয়ার? এতদূর কি ক্লিয়ার করতে পেরেছি গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড ফিল্ড ইন্টেন্সিটিটা কি জিনিস? ক্লিয়ার হয়েছে সবার? সবার কি বুঝতে পেরেছো? কোনো জায়গায় ডাউট আছে আমাকে বলবে প্লিজ। আছে ক্লিয়ার? ডাউট আছে? নেই? ওকে, এবার পড়বো আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। সো পয়েন্ট আউট করবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জিনিসটা কি? দেখো আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়েছিলাম যে কোনো না কোনো ফিল্ড থাকলে তার একটা পোটেনশিয়াল থাকে। ফিল্ড মানে কি ভেক্টর, পোটেনশিয়াল মানে কি স্কেলার, এবং তার একটা রিলেশন আমরা পড়েছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার, যে এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস, পুরো মাইনাস কমন নিলে, ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ ভি। মনে পড়ছে? এরকম কিছু লিখেছিলাম, ইয়েস, কনজারভেটিভের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা এফ ভেক্টর সমান লিখেছিলাম মাইনাস গ্র্যাড, মনে পড়ছে, ডেল ভেক্টর ভি, যদি মনে করতে পারো। তাহলে এক্ষেত্রে দেখো এফটা কি ভাই? এফটা হচ্ছে ফোর্স। আচ্ছা এটাও তো ফোর্স, এখানে এঁকেছিলাম নাকি ফোর্স। তাহলে এইটাকে আমরা বলি কি বলতো? ফিল্ড। এটাকে কি বলি বলতো? ফিল্ড। আর এটা হচ্ছে কি? পোটেনশিয়াল। তাহলে সবসময় মাথায় রাখবি এরকম ক্ষেত্রে প্রত্যেকটা ফিল্ডের একটা করে পোটেনশিয়াল আছে। ফিল্ডটা ভেক্টর রূপে কাজ করে, পোটেনশিয়ালটা স্কেলার। এবার সমস্যা কি? যখনই আমাদের প্রবলেম দেবে, আমরা ফিল্ডে ঢুকলে কি হবে? ভেক্টর। আর পোটেনশিয়ালে ঢুকলে স্কেলার। তো আমরা ম্যাক্সিমাম প্রবলেম করতে চাই কি দিয়ে? পোটেনশিয়াল দিয়ে, স্কেলার দিয়ে।
কেন? স্কেলার দিয়ে কি হবে, কোনো ডাইরেকশন ম্যাটার করবে না, সেই জন্য আমরা ম্যাক্সিমাম প্রবলেমই এনার্জি দিয়ে করতে চাই। এনার্জি দিয়ে করলে সুবিধাটা কি হবে, এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য পোটেনশিয়ালও যেহেতু স্কেলার কোয়ান্টিটি, আমরা ম্যাক্সিমাম প্রবলেমই পোটেনশিয়াল দিয়ে করতে চাইবো, যদি কোনো জায়গায় ফিল্ড লাগে সেটা আলাদা কথা। তাহলে একটা কথা মাথায় ঢুকলো কি, যে এতক্ষণ ধরে যা পড়ছিলাম ফিল্ড এগুলো সব কিন্তু ভেক্টর চলছিল, সেজন্য প্রত্যেকটাতে ভেক্টর দিচ্ছিলাম, কিন্তু এই জায়গাটায় আর ভেক্টর পড়বো না, অর্থাৎ পোটেনশিয়াল একটা কি হবে, স্কেলার, সেজন্য একটা স্কেলারের মতো ট্রিট করবো। ক্লিয়ার হলো? এবার পোটেনশিয়াল কাকে বলে? পোটেনশিয়ালের বাংলা যদি পড়িস তুই, তাহলে তাকে বলা হয় বিভব। খুব ভুল না হলে ক্লাস 10-এ তোরা বিভব পড়েছিলিস, সংজ্ঞাটা আমরা এরকম বলেছিলাম, কোন একটি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তার তড়িৎ বিভব। মনে করতে পারছি, সেটাই ছিল। তাহলে এখানেও তাই হবে, সিচুয়েশনটা এরকম ভাবে ভাবতে পারো, মজা লাগছে নাকি? টেনে এত সহজ সহজ ছিল, কি সুন্দর। সো এখানে এরকম ভাবতে পারো যে এখানে একটা মাস আছে এম, আর তার একটা কি আছে বলতো, তার একটা ফিল্ড আছে, এটা একটা ফিল্ড তো নাকি, এটা একটা ফিল্ড আছে। এবার ফিল্ডের বাইরে গেলে এই জায়গাটায় যদি কোনো ইউনিট মাসকে রাখো, এর উপর অ্যাট্রাকটিভ ফোর্স কত বলতো, 0। কেন বলতো, ফিল্ডের বাইরে আছে, মানে তুমি আমার আকর্ষণ বলের বাইরে চলে গেছো, তোমার ফোর্স কত হবে ভাই, 0, তোমার প্রতি অ্যাট্রাকশনই নাই, তাই না? স্বাভাবিক না? তো বেসিক্যালি এটা হচ্ছে তাই গল্প। এবার আমি এটা মানে হচ্ছে অসীম, দেখ লজিক্যালি অসীম বলতে ভাবিস না যে এখান থেকে আমি চাঁদ সূর্য যেতে হবে, অসীম কনসেপ্ট ওরকমই নয়। অসীম মানে কি, আমার নাগালের বাইরে হলে সেটা অসীম। মানে আমি তোমাকে বেলঘরিয়ায় জায়গায় খুঁজে দেখতে পাবো, তোমাকে আমি পাবো, বেলঘরিয়াটা আমার কাছে অসীম নয়, কিন্তু বেলঘরিয়ার বাইরে যখন আমি বেরোবো সেটা আমার ক্ষেত্রে অসীম হয়ে গেল, কারণ আমি হেঁটে আর যেতে পারবো না। যেমন এই ঘরটা বা এই বেলঘরিয়া চত্বরটা আমার ক্ষেত্রে কি, আমি হেঁটে বেলঘরিয়া ঘুরে বেড়াতে পারবো, কিন্তু একটা পিঁপড়েকে ছেড়ে দিলে পরে ওর ক্ষেত্রে ওটা ইনফিনিটি হয়ে যাবে, কারণ একটা পিঁপড়ের ক্ষেত্রে পুরোটা বেলঘরিয়া ঘুরে বেড়ানো ইজ কোয়াইট ইম্পসিবল, ও পারবে না, সারা জীবন লেগে যাবে। তাহলে ইনফিনিটির সিচুয়েশনটা এইরকম হয়। তাহলে এখানেও দেখ, আমরা যখনই তার ফিল্ডের বাইরে বেরিয়ে যাচ্ছি, মানে নাগালের বাইরে, তার মানে 0। এবার ইনফিনিটি থেকে এই ফিল্ডের মধ্যে একটি একক ভরকে, আমরা দশম শ্রেণীতে কি বলেছিলাম, একক আধানকে, কিন্তু যেহেতু মহাকর্ষ পড়ছে এখানে আধান থাকবে না, কি থাকবে, ভর। তাহলে একক আধানকে অসীম দূরত্ব থেকে, একক ভরকে অসীম দূরত্ব থেকে তো মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তার কি, মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ঠিক আছে? যেমন তোরা মনে কর ফর্মুলা, তাহলে কি পড়েছিলিস তোরা ফর্মুলা, মনে কর একটা ফর্মুলা পড়েছিলিস W সমান VQ, যদি মনে করতে পারিস তোরা। W মানে কৃতকার্য, V মানে পোটেনশিয়াল, Q মানে চার্জ। এখানেও তাই হবে, এখানেও কি হবে বলতো, তাহলে ক্যাপিটাল V মানে ওয়ার্ক বাই কি হবে স্যার, মাস, হ্যাঁ না বল, ইয়েস অর নো? তাহলে এই ভিটাকে তুই কি বলবি বলতো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, হ্যাঁ না বল? এটাকে কি লিখবি তুই, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এটা যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হবে তবে ওয়ার্ক বাই মাস হবে। তার মানে আমরা যখনই কোনো কিছুর ওয়ার্ক বা এনার্জি বার করতে চাইবো, তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বার করব, এবং তার সাথে কি দিয়ে গুণ করব বলতো, মাস দিয়ে। তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জানাটা আমার খুব তো দরকার, কারণ কি যে কোনো জায়গায় আমাকে ওয়ার্ক এনার্জি গুলো বার করতে হতেই পারে, তো সেক্ষেত্রে আমার এটা দরকার হতে পারে। ক্লিয়ার হলো? এরকম একটা সিচুয়েশনের কথা ভাবছি। এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি? আমি কি পড়াবো না পড়াবো এই টপিকটা বুঝাতে পারলাম? এরকম একটা টপিকে যদি আমরা দেখি, ধরো এখানে কোনো একটা মাস আছে, সে কনসিডার করো এম মাস আছে, একটা এম মাস আছে। এই এম মাস থেকে আমি আর দূরত্বে যদি দেখি, তাহলে আর দূরত্বে গেলে পরে আমি যদি দেখি, তাহলে আমার ফিল্ড কত হবে স্যার, আর দূরত্ব গেলে ফিল্ড হবে স্যার GM বাই আর স্কোয়ার, অবভিয়াসলি GM বাই আর স্কোয়ার। এবার ধরো আমি কি করছি, আর থেকে ওকে আরো ডি আর দূরে সরাচ্ছি, আর থেকে ডি আর দূরে সরাচ্ছি, এই আর থেকে ডি আর অংশটার কথা ভাবো। এখন আমি যদি একটা ইউনিট মাসকে আমি কি করছি, অসীম থেকে এইখানে নিয়ে আসি, তাহলে পরে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলছি পোটেনশিয়াল। আবার এরকমও তো হতে পারে যে আমি একটা ইউনিট মাসকে এইখান থেকে শুধু ডি আর সরাবো, এখান থেকে শুধুমাত্র ডি আর সরাবো, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটুকু পাবো শুধুমাত্র, কারণ এইটুকু সরাচ্ছি তো, আমি অসীম থেকে নিয়ে আসছি, দিয়ে এখান থেকে এইটুকু সরাচ্ছি, তাহলে এইটুকু পয়েন্টের পোটেনশিয়াল পাবো। আর ডিআরটা কি হবে, খুবই ক্ষুদ্র হবে। খুবই ক্ষুদ্র, একটা পয়েন্টের মতো ভাবো, জাস্ট একটু পয়েন্ট সরাচ্ছি, তাহলে পরে ওই পয়েন্টের পোটেনশিয়াল পাবো না। তাহলে এই সিচুয়েশনটা নিচ্ছি। এবার এইটুকু না সরিয়ে আমি কি সরাবো, এবার আমি এটাকে ইন্টিগ্রেট করব, কোথা থেকে, অসীম থেকে এত দূর পর্যন্ত, বাস, তাহলে পরে আমি অসীম থেকে পেয়ে যাব। আমি আরেকবার রিপিট করছি, আমি কি করছি, কোনো একটা মাসকে রেখেছি,
এবং সেখান থেকে আর দূরত্ব দেখছি স্যার ফিল্ড কত হচ্ছে না, তো ফিল্ড কত আমি জি এফ দিয়ে লিখলাম, তাহলে এফ সমান জিএম বাই আর স্কোয়ার। এখন আমি কি করছি, এখান থেকে ডিআর সরাচ্ছি। এই ডিআর সরানোর জন্য পোটেনশিয়াল কত হবে সেটা মাপবো, দিয়ে ওকে ইন্টিগ্রেট করব ইনফিনিটি থেকে আর পর্যন্ত, বাস তাহলে আমার তো কেল্লাফতে। কেন, আমি তো সংজ্ঞাটা তাই বললাম তোকে যে ইনফিনিটি থেকে আর দূরত্বে আনতে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটাকে কি বলছি আমরা, পোটেনশিয়াল। আমরা এইটুকু বার করব, ইন্টিগ্রেট করব ইনফিনিটি থেকে আর পর্যন্ত, বাস আমার কাজ শেষ হয়ে যাবে। কেন ইনফিনিটি করছি, বিকজ এটা কন্টিনিউয়াস। কারণ এমন হবে না কোন একটা জায়গায় মাস রেখেছো, বডি এখানে আকর্ষণ করছে, তারপর বলছে না আমি আর আকর্ষণ করবো না, থাক। ডিসকন্টিনিউয়াস তো হবে না, না কন্টিনিউয়াস আকর্ষণ করতেই থাকবে। তো যখন কন্টিনিউয়াস আকর্ষণ করতেই থাকবে আমি ইন্টিগ্রেশন করবো। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই হচ্ছে গল্প। তাহলে এখন যদি আমি সেই অংশটার জন্য ছোট্ট অংশের জন্য দেখি, তাহলে ডিডব্লিউ কত হবে স্যার, জিডিআর হবে। হ্যাঁ না বল, জিডিআর হবে। জিডিআর কেন হবে, কৃতকার্য স্যার, জি ইন্টু ডিআর মানে কি, জি কেন হবে, এফ, এফ ইন্টু ডিআর কেন হবে, এফ ডিআর কেন হবে স্যার, এবার বোঝ। আচ্ছা, কৃতকার্যের ফর্মুলা কি রে, কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, নাকি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এটা কি ফোর্স না স্যার, এটা ফোর্স না, এটা ফোর্স। যদি আমি এখানে মাসটাকে 1 কেজি গুণ করি তাহলে এটা ফোর্স না, ফোর্স নয়, অবভিয়াসলি স্যার ফোর্স। দেখ এখানে ফর্মুলা লিখেছিলাম মনে করে দেখ। তাহলে ক্যাপিটাল এফ মানে কি স্যার, ক্যাপিটাল এফ মানে ফোর্স ইন্টু মাস। এবার মাসের ভ্যালু কত আছে স্যার এখানে 1, তাহলে আলটিমেটলি ফিল্ড ইজ কাইন্ড অফ কি, ফোর্স। তাহলে এটা তো ফোর্স, আর ফোর্সের সাথে ডিসটেন্সই তো গুণ করেছো, তাহলে কি পাবা তুমি ভাই, ওয়ার্কই তো পাবা। আচ্ছা, এই ওয়ার্কটা ওয়ার্ক না, এটা কি হবে অ্যাকচুয়ালি নাম পোটেনশিয়াল। কেন পোটেনশিয়াল হবে, বিকজ তুই ইউনিট মাসে করছিস, হ্যাঁ না বল। যদি এখানে আমি মাস গুণ করে দিই তাহলে এটার পোটেনশিয়াল থাকবে না, কি থাকবে, ওয়ার্ক। যেহেতু আমি এখানে মাস রাখবো না তাহলে এটা কি হয়ে যাবে, পোটেনশিয়াল। আমি কি পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি? ওয়ার্ক আর পোটেনশিয়ালের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? ওয়ার্ক বাই মাস মানেই তুমি কি পাবা, পোটেনশিয়াল। দেখো ফর্মুলা লিখে রেখেছি, ক্লিয়ার, এই জায়গাটা যেন মনে থাকে। ওকে, এখন তাহলে আমি ওইটুকু অংশের বার করবো না, আমি বার করবো কোথা থেকে স্যার, ইনফিনিটি থেকে আনবো, হ্যাঁ না বল। তো ইনফিনিটি থেকে আনলে কি হবে স্যার, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে ওয়ার্ক না বলে আমরা কি লিখতে পারবো, টোটাল ওয়ার্ককে ওয়ার্ক না লিখে আমরা কি লিখতে, টোটাল ওয়ার্ককে ওয়ার্ক না লিখে কি লিখতে পারবো আমরা, ভি লিখবো, নাকি ভি লিখবো। তাহলে ভি সমান কি হবে স্যার, ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন কোথা থেকে হবে স্যার, ইনফিনিটি থেকে হবে। কত দূরে আসবো স্যার, ধরে নাও তুমি আর দূরত্ব পর্যন্ত আসবা, ধরে নাও তুমি আর দূরত্ব পর্যন্ত আসবা। তাহলে এবার এফ এর ভ্যালু বসাও, এফ কত স্যার, জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার। আর ইন্টিগ্রেশনের জন্য এটা কি আসবে, ডিআর। যদি এই ক্যালকুলেশনটা একটু করো তাহলে কি পাবে দেখো, জিএম বাইরে বেরিয়ে যায়, আর ইন্টিগ্রেশন অফ পড়ে থাকছে 1 বাই আর স্কোয়ার ডিআর ইন দ্য লিমিট বিটুইন ইনফিনিটি টু আর। আর 1 বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, -1 বাই আর। হ্যাঁ না বল, ভালো করে দেখ, -1 বাই আর। তার জন্য আমরা এখানে বলে দিচ্ছি এটার ইন্টিগ্রেশনটা কত হবে, এটার ইন্টিগ্রেশনটা হবে জিএম -1 বাই আর ইন দ্য লিমিট বিটুইন ইনফিনিটি টু আর। এটা হবে জিএম, এরকম আসবে। এবার যদি আপার লিমিট বসাস তাহলে -1 বাই আর মাইনাস কত হবে, 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি কত হয় 0, তার মানে পড়ে থাকবে কত অ্যাকচুয়ালি -1 বাই আর। সেজন্য ফাইনালি ভি সমান পড়ে থাকবে -gm বাই আর। এটা কার ক্ষেত্রে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এবার মাইনাসটা কেন হয় দেখো, মাইনাসটার কিন্তু সিগনিফিক্যান্স আছে। মাইনাসটা তার কারণ কি, এটা সবসময় অ্যাট্রাকটিভ ইন নেচার। মানে যখনই আমি কারোর ফিল্ডের আন্ডারে চলে আসবো না, আমি তার দ্বারা বাউন্ড থাকবো। বাউন্ড থাকবো মানে আমার ওখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাকে সামহাও পজিটিভ এনার্জি দরকার। মানে ভাব, আমরা পৃথিবীর পোটেনশিয়ালের মধ্যে আছি, তো তাহলে আমাদের প্রত্যেকের পোটেনশিয়াল কি হবে বলতো, নেগেটিভ। নেগেটিভ বলে আমরা জাম্প করে কিন্তু বেরোতে পারছি না। আমাদের যদি 0 থাকতো, পৃথিবী আমাকে অ্যাট্রাক্ট করতো না স্যার, তাহলে আমরা কি জাম্প করলাম আর পৃথিবী থেকে বেরিয়ে গেলাম, সিম্পল। যদি আমার 0 হতো পোটেনশিয়াল, কিন্তু আমার পোটেনশিয়াল 0 নয়, আমার পোটেনশিয়াল কি নেগেটিভ। আমাদের পোটেনশিয়াল কি নেগেটিভ, দেখতেই পাচ্ছ পোটেনশিয়াল নেগেটিভ। যখনই অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে তার পোটেনশিয়াল সবসময় নেগেটিভ বেরোবেই, নেগেটিভই থাকবে। উদাহরণ চাই, তার প্র্যাকটিক্যাল চাই, পৃথিবী দিয়ে বুঝছো না, চলে আসো তোমাদের ইলেকট্রন। যখন তোমরা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে এনার্জির ক্যালকুলেশন করেছিলে, বোর রেডিয়াস বা ফার্স্ট এন যখন 1, ফার্স্ট অরবিটের ক্ষেত্রে ইলেকট্রন এনার্জি কত হয়, -13.6 ইলেকট্রন ভোল্ট। কি করে হলো মাইনাস, কেন কেন মাইনাস, মাইনাস কারণ কি, ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা বাউন্ড হয়ে আছে। ওকে 13.6 ইলেকট্রন ভোল্ট দেব, তবেই ইলেকট্রনের এনার্জি হবে 0, ইলেকট্রন তবেই বেরোতে পারবে, আনলেস ইলেকট্রন বেরোতে পারবে না।
তার মানে আমাদেরকে যতক্ষণ না এনার্জি জিরো হবে আমরা ততক্ষণ না এখান থেকে বেরোতে পারবো না। সেই জন্য কোন একটা স্যাটেলাইট যে পৃথিবীর বাইরে ঘুরছে তার এনার্জি কিন্তু নেগেটিভ, কারণ কি সে পৃথিবীর চারিদিকে ঘুরছে, যেদিনই ওর জিরো হয়ে যাবে পৃথিবীকে তাকাবেই না, ও পালিয়ে যাবে, ও তাকাবেই না, দেখবেই না, কারণ কি ওর এনার্জি জিরো হয়ে গেছে। আর পজিটিভ হলে তো ভাবতেই হবে না, ও হু করে কাইনেটিক এনার্জি নিয়ে দৌড়াতে পারবে। বুঝতে পারছি ব্যাপারটা, কনসেপ্টটা? আমার এনার্জি জিরো, এখন আমি দাঁড়িয়েছি, আমার কত শুধু পটেনশিয়াল এনার্জি আছে, কিন্তু যখন আমি দৌড়াবো আমার কাইনেটিক এনার্জি থাকবে, তাই না? সিম্পল কনসেপ্ট। পোটেনশিয়াল কি বুঝতে পারলাম আমি? তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা কি হবে এটা মনে রাখতে হবে। পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে মাইনাস জিএম বাই আর, আর ফিল্ডের ফর্মুলা কি বললাম? জিএম বাই আর স্কোয়ার। প্লিজ এইগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আমি কি বুঝতে পারলাম জিনিসটা? ক্লিয়ার? ওকে, নেক্সট এবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা পড়বো, ঠিক আছে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আই হোপ ওরিয়েন্টেড ওয়েতে পড়াশোনা হচ্ছে নাকি, তাই না? ওরিয়েন্টেড ওয়েতে আমরা অ্যাটলিস্ট বুঝতে তো পারছি যে এই টপিক আমাদের চলছে। ওকে, নেক্সট তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা পড়বো। আচ্ছা, আমি কি ওই টপিকটা পুরো বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে পুরো টপিকটা একদম? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে এবার পৃথিবীতে আমরা আসবো, এবার পৃথিবী নিয়ে আলোচনা হবে। তাহলে ভাবো পৃথিবী গোল, কিন্তু পৃথিবী গোল হলেও আমরা পুরো পৃথিবীকে না এঁকে পৃথিবীর শুধুমাত্র একটা কার্ভেচারকে আঁকছি। এটা পৃথিবীর একটা যে কোনো অংশের কার্ভেচার, পৃথিবীর যে কোনো একটা অংশের কার্ভেচার। এবার এই পৃথিবীর যে কোনো একটা অংশের কার্ভেচারের মধ্যে তুমি কনসিডার করো যে এখানে কোনো একটা বডি আছে, কোনো একটা বডি আছে, কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে, মাথায় চুল টুল আছে, ঠিক আছে, কোনো একজন দাঁড়িয়ে আছে এরকম, দূর থেকে হয়তো দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, হ্যাঁ কোনো একজন এরকম আছে, ওকে এরকম কেউ একটা আছে। এবার এবার পৃথিবীর কোনো না কোনো জায়গায় সেন্টার আছে, ধরো এটা পৃথিবীর সেন্টার, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, পৃথিবীর সেন্টার আছে। এবার এই পৃথিবীর সেন্টার থেকে এর যে ডিস্টেন্স এটাকে আমরা কি বলি বলতো? ক্যাপিটাল আর, এবং এর একটা ফিক্সড ভ্যালু আমরা এই চ্যাপ্টারে নেব, সেটার মান হচ্ছে 6400 কিলোমিটার। যাই হোক আমরা এই ভ্যালুটা নিয়ে এই চ্যাপ্টারটা শুরু হবে, মানে আর এর ভ্যালুটাকে 6400 হয় না, 6300 সামথিং হয়, আমরা 6400 ধরেই চলবো, ঠিক আছে? 6400 কিলোমিটার এই হলো। এখন তাহলে এই বস্তুটার বা এই বডিটার মাস যদি এম হয়, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স অন দা ম্যান ক্যাপিটাল এফ শুড বি কত হওয়া উচিত? না তো পৃথিবীর মাস ধরে নাও কোথায় জমা আছে? এখানটাতে নাকি রে? সেন্টার অফ মাস, ঠিক বলছি তো? হ্যাঁ না বল? পৃথিবীর মাসকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ধরবো, তাহলে কত হবে স্যার? ক্যাপিটাল জি এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। আমি কি ভুল লিখলাম কোনো জায়গায় বলবে আমাকে? তার মানে যেখানে ক্যাপিটাল আর এই চ্যাপ্টারে পাবি মানেই জানবি সেটা পৃথিবীর রেডিয়াস, এবং তার ভ্যালু 6400 কিলোমিটার। ক্লিয়ার? এটা মাথায় রাখবি, এত ক্লিয়ার? তাহলে এই ফোর্স দিয়ে ওকে টানছে, এবার এই ফোর্স দিয়ে টানছে। আবার ধর এখানে কোনো একটা বডি আছে, এখানে কোনো একটা শুধু একটা বল বা ফুটবল এরকম কিছু একটা আছে, এবার পৃথিবী তাকেও টানছে, হ্যাঁ না বল? পৃথিবী তাকেও টানছে এবং তার মাসও অন্যরকম হবে। এখন যদি এই বডিটার অ্যাক্সেলারেশন আমি বার করতে চাই, এই বডিটার অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য বডি, অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান, সেই মানুষটার অ্যাক্সেলারেশন কত? তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান যদি বার করতে চাই, তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যান কত হবে স্যার? ক্যাপিটাল এফ বাই স্মল এম, হ্যাঁ না বল? আবার সিমিলারলি যদি অ্যাক্সেলারেশন অফ দ্য অবজেক্ট বার করতে চাই, সেটাও কত হবে? ক্যাপিটাল এফ বাই তার মাস, তার মাসটাকে এম ড্যাশ ধর, এম ড্যাশ। তার মানে তুই দেখ সামহাউ এই বডিটার এখানে যতই বডি থাকুক প্রত্যেকটার অ্যাক্সেলারেশন কিন্তু তার মাসের উপর ডিপেন্ড করছে না। কেন? অ্যাক্সেলারেশন বার করতে গেলে তার দেখ মাস দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ না বল? তার মানে অ্যাক্সেলারেশন মাসের উপর ডিপেন্ড করবে না। তাহলে এই ম্যানটার অ্যাক্সেলারেশন কত হবে স্যার? না তো অ্যাক্সেলারেশনটা হবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার বাই এম, মানে কত হবে স্যার? জি এম বাই আর স্কোয়ার। এটা পড়েছিস? একটু আগে পড়ালাম ফিল্ড নাকি রে? জি এম বাই কি ছিল? আর স্কোয়ার। এটাও তো ফিল্ড, কিন্তু এই ফিল্ডটা কেমন ফিল্ড? এটা পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল, এবং এটা কি অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন? মনে পড়ছে এটাকে বলেছিলাম অ্যাক্সেলারেশন, হ্যাঁ না বল? তাহলে এটাও তো ফিল্ড, এটা ফিল্ড ইন্টেন্সিটি, বাট এটা কেমন ফিল্ড ইন্টেন্সিটি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। সেই জন্য এটাকে বলা হলো কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সেই জন্য এইটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, কিন্তু এটারই কি নাম দেওয়া হলো?
অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবং এটাকে কি দিয়ে লিখিস তোরা? স্মল জি। এটাকেই তোরা স্মল জি দিয়ে লিখিস। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? এবং এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি করে এলো বুঝতে পারলাম। এবার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে সেম। কি করে সেম হলো তার রিজনটা এখানেই বলে দিলাম। তোমার মাস, আমার মাস, সবার মাস আলাদা, কিন্তু পৃথিবী সবাইকে সেম অ্যাক্সিলারেশনে টানছে, জিটা সেম। কেন? দেখ, যখনই অ্যাক্সিলারেশন বার করতে যাবি তার কি দিয়ে ভাগ হয়ে যাচ্ছে বলতো? মাস দিয়ে। তার মানে ফোর্স থেকে তার মাসটা কি হয়ে যাচ্ছে স্যার? কেটে যাচ্ছে। সেই জন্য এই পার্ট জি এম বাই আর স্কোয়ার, এই পার্টটা কি থাকছে স্যার? ফিক্সড। কেন জি এম বাই আর স্কোয়ার ফিক্সড? কারণ ক্যাপিটাল জি এর মান তুমি জানো, এম এর মান পৃথিবীর মাস ফিক্সড, আর আর এর রেডিয়াস পৃথিবীর ফিক্সড, তো স্মল জি এর ভ্যালু ফিক্সড। এবং ক্যালকুলেশন করে দেখা গেছে জি এর ভ্যালু কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে স্মল জি এর ভ্যালু, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি ধরি? 10 ধরে ফেলি। তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কনসেপ্টটা? বুঝতে পারলাম ব্যাপারটা? এতদূর কি ক্লিয়ার করতে পেরেছি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কনসেপ্টটা কি জিনিস হলো না হলো, কি করে এলো? তাহলে হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন তো বল, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? স্যার ক্যাপিটাল জি এর উপর ডিপেন্ড করছে। আরে ভাই, তো ফিক্সড, ইহা তো চেঞ্জ হবে না। স্যার পৃথিবীর ভরের উপর চেঞ্জ করছে, ইহাও ফিক্সড, পৃথিবীর ভর তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে আর এর উপর ডিপেন্ড করছে। ওকে, আর এর উপর ডিপেন্ড করছে। তার মানে আর কি? আর মানে হচ্ছে এখান থেকে এই দূরত্বটা স্যার। এবার বল, যদি আমি এই মানুষটাকে হাওয়ায় এত দূর তুলে দিই, তাহলে আর এর ভ্যালু কি হলো? বাড়লো। তাহলে স্মল জি এর ভ্যালু কি হবে বলতো? কমবে। এটাকে বলবো চেঞ্জ অফ অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে হাইট। তার মানে আমি ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আস্তে আস্তে কি হবে? কমবে। সিমিলারলি বল, তাহলে বেসিক্যালি আমরা যদি দেখি যে এইখান থেকে এত দূর হচ্ছে আর, আবার যদি পৃথিবীর ভেতরে ঢুকি, এইখানে চলে আসি, অনেকটা দূর, ভাব 25-30 কিলোমিটার ধর, তাহলে এখানে স্মল জি এর ভ্যালু কি হবে তাহলে স্যার? বলবি স্যার বেড়ে যাবে স্যার। না, কমে যাবে। কেন? এনি রিজন কেউ বলতে পারবে? তো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা স্যার এটা হাইট বাড়ছে, জি কমছে, মেনে নিলাম। তাহলে স্যার এটা তো নিচে নামলে জি আর এর ভ্যালু কমছে, তাহলে জি কি করে স্যার বাড়বে? এই কমবে, জি তো বাড়বে। ইয়েস, মাস চেঞ্জ হচ্ছে, কারণ ঢুকছে যখন তুমি মাস কেটে যাচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে মানে আমরা এখন দুটো অবজারভেশন এখান থেকে পেলাম। একটা, উঁচুতে উঠলে পরে জি এর কি রকম চেঞ্জ আসবে? কমবে। কতটা কমবে? নিচে 9-10-এ পড়ি না, লিখে দিলাম কমবে বা শেষ। আর নিচে ঢুকলে বা কতটা কমবে? তাহলে এই দুটো কনসেপ্ট এখন আমরা এখানে করব, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এন্ড ইন্টেন্সিটি, এবং তারপর আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির চেঞ্জেস। ক্লিয়ার? ওকে, তাহলে ভ্যারিয়েশন দুটো কি কি করবো বুঝতে পারলাম। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এন্ড ডেনসিটি অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর ঘনত্বের সাথে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির রিলেশন। তাহলে একটা কথা বলো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জি, এটা মানে কি পেয়েছো তুমি? স্মল জি মানে কি পেয়েছিস? জি এম বাই আর স্কয়ার। ঠিক তো? ঠিক তো? যখনই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলবে, তুই ভুল করে স্মল আর লিখবি না, স্যার কেটে দেবে দেখে। যখনই পৃথিবী, বারবার বলছি, যখনই কনসেপ্ট আসবে আর্থের ক্ষেত্রে, আর্থ, তখন কিন্তু ক্যাপিটাল আর ইউজ হবে, ক্যাপিটাল এম ইউজ হবে। এগুলো কিন্তু ফিক্সড, এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। তার মানে যেখানে আর ক্যাপিটাল লেখা আছে মানে সেটা আর্থেরই ধরতে হবে তোমাকে, এটা ধরেই চলবা। ওকে, এখন যদি ডেনসিটি অফ আর্থ, যদি ডেনসিটি অফ আর্থ হয় তোমার রো, তাহলে লজিক্যালি আমরা বলতে পারি পৃথিবীর শেপ, তো পৃথিবীর শেপ হচ্ছে জিওয়েড, না গোল। পৃথিবী পৃথিবীর মতোই, বাট এটাকে আমরা অ্যাজ এ গোল ভাবতে পারি, এটাকে অ্যাজ এ গোল আমরা ভাবতে পারি, এবং এর ভলিউম আমরা ভাবতে পারি কত হবে স্যার? 4/3 পাই আর কিউব, নাকি রে? আমরা নিরেট গোল ভাবছি। তাহলে আমরা এখান থেকে পৃথিবীর মাসটাকে ক্যালকুলেট করতে পারবো। মাস মানে কি? ভলিউম ইন্টু ডেনসিটি। মাস মানে কি? ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে 4/3 পাই আর কিউব রো, নাকি রে? মাসের ভ্যালুটা এখানে বসাবো আমরা। তাহলে স্মল জি ইকুয়ালস টু জি বাই আর স্কোয়ার ইন্টু এম এর ভ্যালু কত? 4/3 পাই আর কিউব রো। তো আর স্কোয়ার আর কিউবের একটা তো আর থাকলো পরে, তার মানে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি স্মল জি মানে 4g আর রো বাই 3,
তার মানে রো মানে হবে কত, 3 ওপরে গেলে 3g/4πrg। প্লিজ এটা মনে রাখবি। তাহলে ডেনসিটির ফর্মুলা আর্থের ইন টার্মস অফ স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি শুড বি ইকুয়াল টু রো ইকুয়াল টু 3g/4πrg। তাহলে রো এর ভি, ক্যাপিটাল ভি, এটা হচ্ছে ভলিউম। ভলিউম ভি শুড বি ইকুয়াল টু 4/3 πr3। তাহলে লজিক্যালি আমরা এখানে দেখলাম m শুড বি ইকুয়াল টু 4/3 πr3 রো, এবং এখান থেকে ডেনসিটি রো শুড বি ইকুয়াল টু 3g/4πrg। আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? ডেনসিটি কনসেপ্টটা ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? বুঝতে পারলাম? ওকে, নেক্সট। এবার ভ্যারিয়েশন কি দেখবি আগেরটা কোন জায়গাটা? তাহলে বুঝতে পেরেছি সবার? হয়েছে ক্লিয়ার? ওকে, এবার ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো কি বললাম? অ্যালটিটিউড। একটু আগে বলছিলাম যে অ্যালটিটিউডে দেখি প্রবলেম হবে। চলো সেটা দেখি এবার। ভাবো তো, কনসিডার করো এটা হচ্ছে আর্থের কার্ভেচার, ইটস অ্যান আর্থের কার্ভেচার, এবং আর্থের কার্ভেচারে কোনো একটা বডিকে তুমি এখানে রেখেছো, কোনো একটা বডি প্লেসড আছে, ঠিক আছে, কোনো একটা বডি প্লেসড আছে। এবার এই জায়গাটায় আমার যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে সেটা কত হবে স্যার? জি, নাকি রে? হ্যাঁ না বল? রেডিয়াস যদি আর হয় আর মাস যদি এম হয়, তাহলে আমরা স্পষ্ট একটা কথা লিখতে পারবো স্যার, স্মল জি শুড বি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই কত হবে? আর স্কয়ার। হ্যাঁ না বল? এটা কোথায়? না তো এটা আর্থের সারফেসে। হ্যাঁ না বল? এটা হচ্ছে আর্থের সারফেস, এটা হচ্ছে আর্থের সারফেসে। সারফেসের মধ্যে এটা হচ্ছে স্মল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এবার আমি সারফেসে চাইছি না, আমি কি বলছি যে এখান থেকে ওকে আমি এইচ হাইটে উপরে তুললাম, দিয়ে বডিটাকে আমি এখানে রাখলাম। তাহলে এখন ডিস্টেন্সটা কত হবে? না তো এখন হবে স্যার আর প্লাস এইচ। হ্যাঁ না বলো? এখন ডিস্টেন্সটা কত হবে? দেখো, আর প্লাস এইচ, দেখতে পাচ্ছ? আর প্লাস এইচ। এবার এই জায়গাটায় তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর জি থাকবে না, জি চেঞ্জ হবে। কত হবে? আমরা ধরে নিচ্ছি কত স্যার? জি ড্যাশ। সো অ্যাট এইচ হাইট from Earth's surface, consider the acceleration due to gravity ADG। হ্যাঁ, ADG মানে acceleration due to gravity, ADG BG ড্যাশ, এটাকে জি ড্যাশ ধরলাম। হ্যাঁ, তাহলে আর্থের সারফেস থেকে এই উচ্চতায় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাকে আমি কত ধরলাম? জি ড্যাশ। তাহলে তোমরাই বলো জি ড্যাশ কত হবে? স্যার জি ড্যাশ শুড বি ইকুয়াল টু জিএম বাই কত হবে? এটা কি হবে? হ্যাঁ না বলো? শুধু আর এর জায়গায় কি লিখবো? আর প্লাস এইচ এর হোল স্কয়ার। আর এর জায়গায় কি লিখবো? আর প্লাস এইচ এর, ন্যাচারালি স্যার আর এর জায়গায় আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এখন আমরা যদি জি ড্যাশ বাই জি করি, তাহলে জি ড্যাশ বাই জি যদি করি, তাহলে দেখ জিএম জিএম কেটে যায় নাকি রে? তাহলে পড়ে থাকছে দেখ আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এটা অ্যাকচুয়াল রিলেশন, কিন্তু এই রিলেশনের মাথা মুন্ডু কিছু বুঝতেই পারছি না। এটা অ্যাকচুয়াল রিলেশন, কিন্তু এই রিলেশনের মাথা মুন্ডু আমরা বুঝতে পারছি না, এটাকে তাই জন্য আমি সহজ করবো। তাহলে জি ড্যাশ বাই জি, এটা মানে কত দাঁড়াচ্ছে? আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। আমরা এটাকে একটু অন্যরকম ভাবে ট্রিট করবো। সো এইটা ম্যাক্সিমাম জায়গায় ইউজ হবে, কিন্তু আমি একটা অন্যরকম ট্রিটমেন্টের উপর করব, একটা কনসিডারেশন নেব বা একটা কেস চয়েস করব। কেস কি চয়েস করছি? কেস চয়েস করছি এরকম যে এইচ এর ভ্যালুর থেকে আর এর ভ্যালু অনেক বেশি, মানে এইচটা খুব কম। কেমন? আর এর ভ্যালু কত? 6400 কিলোমিটার, আমি ধরছি 2 কিলোমিটার। এবার 2 কিলোমিটার 6400 কিলোমিটার কাছে কি কিছুই না, বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে আমি ধরো 2 কিলোমিটার উঠবো, তাহলে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে? এইচ ইজ লেস দেন আর, হ্যাঁ না বলো? এবং শুধু লেস দেন নয়, অনেক লেস দেন আর, ঠিক তো? বুঝতে পারলাম ব্যাপারটা? কি সিচুয়েশনটা আমি চয়েস করছি এখানে। এবার আমি এটাকে নিয়ে একটু আলোচনা করি। তুই বল, যদি আমি এক্ষেত্রে দেখ আর স্কোয়ারটাকে নিচে পাঠিয়ে দিই, আর স্কোয়ারটাকে নিচে, তাহলে নিচে পাঠিয়ে দিলে কি হবে দেখ, তাহলে জি ড্যাশ বাই জি, এটা মানে হবে 1 বাই আর প্লাস এইচ বাই আর পুরোটার স্কোয়ার, এটাই দাঁড়াবে। হ্যাঁ না বল? তাই না? পুরোটা এটাই দাঁড়াবে। এবার দেখ এখান থেকে আমরা এটা লিখতে পারবো, জি ড্যাশ বাই জি সমান 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। হবে না? হবে না বল?
কেন ভেঙে দিলে এটাই হয়। আর এটাকে যদি ওপরে তুলে দিস তাহলে এরকম লেখা যায় 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 হবে না? হবে না? হবে নিশ্চয়ই -2। এবার বাইনোমিয়াল থিওরেম যদি ইউজ করি তাহলে এটা কত হবে 1 - 2h বাই আর প্লাস এরকম মাইনাস এরকম আসতে থাকবে পরের টার্ম, কিন্তু এগুলো কি হবে স্কোয়ার হতে থাকবে, হ্যাঁ না বল? তো এগুলো স্কোয়ার হলে পরে কি হবে এইচ তো ছোট তার স্কোয়ার আবার এটারও স্কোয়ার, তাহলে এটার পরিমাণ কি হবে আরো ছোট। সেই জন্য আমরা বাইনোমিয়াল থিওরেম ইউজ করলে কি হবে এই -2টা কোথায় নিচে চলে আসে, মনে পড়ছে এই জায়গাটা? মনে রাখবি, ভালো করে বুঝে নে। মনে কর যে 1 প্লাস সামহাউ এক্স বাই তুই লিখছিস ধর 10,000 এরকম কিছু, এক্স এর ভ্যালু খুবই কম, তাহলে এর ওপরে যদি -1 থাকে তখন এই -1টাকে এখানে নামিয়ে দেওয়া যাবে। যেমন ধর উদাহরণ দিচ্ছি, বুঝতে পারছিস না কেন কি জানি, দেখ আমরা যখন a প্লাস বি এর হোল স্কোয়ার লিখি কি লিখিস এ স্কোয়ার, এই দুইটা নামে নাকি প্লাস 2ab প্লাস কি লিখিস বি স্কোয়ার। তেমনি যখনই আমরা সিরিজকে এক্সপ্যান্ড করব এটাকে হবে 1 - 2h বাই আর -h স্কোয়ার বাই আর স্কোয়ার, এইভাবে চলতে থাকবে ফ্যাক্টোরিয়াল আকারে। সেই কারণে ওই বাকি টার্মগুলো কি হবে স্কোয়ার কিউব হতে থাকবে। এবার স্কোয়ার কিউব হলে কি হবে এগুলো আরো ছোট হয়ে যাবে না, তো সেগুলোকে কি করে দেবো বাদ দিয়ে দেবো, শুধু -2 টার্মটাকে এখানে নিচে রাখবো। সেই জন্য আমরা এটাকে লিখতে পারবো এরকম ভাবে জি ড্যাশ বাই জি সমান হবে 1 - 2h বাই আর। এইটা হবে প্যাটার্ন, এটা হবে প্যাটার্ন। তাহলে জি ড্যাশ বাই জি মানে হবে 1 - 2h বাই আর, এবং আমরা এখান থেকে এটাও লিখতে পারবো জি ড্যাশ শুড বি ইকুয়াল টু এই জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h বাই আর। ঠিক আছে, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h বাই আর এটাও লিখতে পারবো আমরা, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো সিচুয়েশন? ওকে, তাহলে এই হলো। এবার যদি বলা হয় যে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কত হয়েছে, পরিবর্তন কত হয়েছে, তাহলে এখান থেকে তুমি পাবে দেখো জি ড্যাশ সমান জি - 2h বাই আর, হ্যাঁ না বল? জি ড্যাশ সমান কি হবে জি - 2h বাই আর। তার মানে আমরা যদি জিটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে দেখ জি ড্যাশ মাইনাস জি এটাই কি পরিবর্তন, হ্যাঁ না বল? তাহলে পরিবর্তন কত হবে স্যার, জি ড্যাশ মাইনাস জি শুড বি ইকুয়াল টু -2hg বাই আর। তুই বলবি স্যার মাইনাস কেন হইলো? আরে উপরে উঠলে জি এর পরিমাণ কমবে না বাড়বে? কমবে, তবে তো মাইনাস এসছে। দেখ জি ড্যাশ মাইনাস জি, ক্লিয়ার? আমরা যদি জি এর সাথে আর এর গ্রাফ প্লট করি, জি এর সাথে আর এর গ্রাফ, তো দেখ গ্রাফটা কেমন হবে, 2 গুণ আছে, তার মানে স্কোয়ার আকারে র্যাপিডলি কমতে থাকবে, হ্যাঁ না বল? এখানে দেখ মানে জি এর ভ্যালু আর এর সাথে স্কোয়ার আকারে কি হবে কমবে, কেন উপরে উঠলে কি হয় কমবে। সেই জন্য গ্রাফটা কেমন হবে স্কোয়ার আকারে র্যাপিডলি এরকম ভাবে কমতে থাকবে, এটা হবে গ্রাফ জি ভার্সেস আর। কেন র্যাপিডলি কমছে, যদি এরকম না হতো, যদি স্কোয়ার না থাকতো তাহলে কি লিখতেন স্যার, যদি স্কোয়ার না থাকতো না তখন আমি গ্রাফটা এইভাবে আঁকতাম, এই বুঝতে পারছি ব্যাপারটা, লিনিয়ারলি চেঞ্জ হতো, বুঝতে পারছিস ব্যাপারটা? যেহেতু স্কোয়ার আছে গ্রাফ কি হয়ে গেছে আমার চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে দুর্বন্ধ? তাহলে ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ অ্যালটিটিউড আমি কি ক্লিয়ার করতে পারলাম? হতে পারলাম? ওকে, নেক্সট ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ ডেপথ, ডেপথ মানে গভীরতা। চলে আসো, সেম ভাবছি আমরা একই কনসিডারেশন করছি, এটা হচ্ছে আর্থের একটা কোনো কার্ভেচার বা এটা পৃথিবীর কোনো একটা কার্ভেচার, এবং কোনো একটা বডি পৃথিবীর সেন্টার থেকে এখানটাতে রাখা আছে এবং আর্থের সারফেসে, এবং আর্থের সারফেসে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি শুড বি ইকুয়াল টু কত হবে না, তো স্যার জিএম বাই আর স্কোয়ার, এটাই ট্রু। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে জি শুড বি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, কোথায় না, তো আর্থের সারফেসে, হ্যাঁ না বলো আর্থের সারফেসে, আর্থের সারফেসে এটাই হবে, যেখানে এই ডিসটেন্সটা হচ্ছে আমার আর। এখন কি হচ্ছে, ধরো সেই বডিটাকে আমি কি করেছি, ধরো সেই বডিটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি, কতটা, ধরো বডিটাকে আমি এই জায়গাটায় রেখেছি, কত নিচে নামিয়েছি না, তো আমি এইচ হাইটে নামিয়েছি, এইচ গভীরতায় ওকে নিচে নামিয়ে দিয়েছি। এবার যখনই এইচ গভীরতায় নামিয়ে দিয়েছি তখন এই জায়গাটায় যখন বডিটা আছে তখন আমার সেই বডিটা এরকম ভাবে স্ট্রাকচার তৈরি করছে, বডিটা
এরকম স্ট্রাকচার তৈরি করছে। মানে কি, ও এইটা একটা অংশ আর এইটা একটা অংশ, দুটো অংশে ভেঙে দিয়েছে, বুঝতে পারছো? ভাবো কিরকম, যে যখন সেই বডিটা ভেতরে ঢুকেছে ওপর একটা খোলক মতো তৈরি হয়েছে, বুঝতে পারছো? ওই খোলকটাকে সরিয়ে দিলে ভেতরে একটা পৃথিবী আর তার বাইরে সেই বডিটা আছে। আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? ব্যাপারটা এরকমও, ধরো একটা তরমুজ আছে, তরমুজের ভেতর কিছুটা অংশ ঢুকেছো, দিয়ে ওই ঢোকা অংশটাকে যদি এরকম বার করে নিয়ে দিয়ে পুরো খুলি, তাহলে দেখা যাবে ওপরের একটা খোল বেরোবে আর ভেতরে একটা সলিড লাল রঙের এই তরমুজটা বেরোবে। ব্যাপারটা বুঝতে পারছি? এইরকম দুটো অংশে ভেঙেছেও। এবার তাহলে তোমাদের মত হবে কি, যে এখানে যে বডিটা স্যার বসে আছে তার উপর এখন দুটো ফিল্ড তৈরি হবে। কেন? একটা এই সেলের জন্য, হ্যাঁ না বলো, এই সেল ওকে টানবে আর এই পৃথিবী ওকে টানবে, হ্যাঁ না বলো। দেখা গেছে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা ফিল্ড ইন্টেন্সিটি এই সেলের জন্য কাজ করে না, এই সেলের জন্য কাজ করে না। তাহলে এই সেলটা এখানে পুরোপুরি বাদ, এটা কোনো কাজ করবে না। তাহলে এখানটাতে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা জি ড্যাশ আছে সেটা পাবি কার জন্য? শুধুমাত্র ভেতরের পৃথিবীটার জন্য। বাইরের খোলকটা এখানে কোনো রকমের অংশ কাজ করবে না। সো এখানে আমরা বলতে পারি যে এক্সটার্নাল সেল will have no impact on the G। তাহলে এক্সটার্নাল সেলটার কোনো রকমের ইম্প্যাক্ট ওই বডিটার জি এর উপর থাকবে না। আমি কি ক্লিয়ার করতে পারলাম? এই সেলটা পুরোপুরি কি চলে যাবে? বাদ, নাই, এর কোনো গুরুত্ব নাই। শুধুমাত্র আমি ফোন করে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? এর ইম্প্যাক্ট হবে না, তাহলে ভেতরটা পড়বে। এবার তুমি দেখো এই গভীরতায় যখন ঢুকে গেছো না, তার কিছুটা মাস বাদ চলে গেছে। তাহলে যেই জায়গাটায় ভেতরের অংশটাকে ভাবছো, সেই ভেতরের অংশটার রেডিয়াস কত এখন বলো তো? তাহলে r-h। আর পুরো পৃথিবীর মাস m হলেও এই ভেতরের মাসটাকে আর m বলবে না, কত বলতে পারবে তুমি? m ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি at depth h the if the acceleration due to gravity b g dash, তাহলে g dash মানে কত লিখবো? g m dash by r minus h এর হোল স্কয়ার, নাকি রে? হ্যাঁ না বল। দেখ একই ফর্মুলা, শুধু m টা চেঞ্জ হয়ে গেল। g m dash by কত লিখলাম? r minus h এর হোল স্কয়ার, তাই না? g m dash by r minus h এর হোল স্কয়ার। এবার এই m ড্যাশটা কত? এই m ড্যাশটা আমাকে এখন বার করতে হবে। এবার দেখ পৃথিবীর ডেনসিটি উপরে যতটা হয় নিচে কিন্তু ততটা হয় না। নিচের ডেনসিটি কি পৃথিবীর অনেক বেশি? কিন্তু আমরা ধরছি যে পৃথিবীর অ্যাভারেজ ডেনসিটি কনস্ট্যান্ট। আমরা ধরছি যে উপরেও যা ডেনসিটি ছিল নিচেও তার ডেনসিটি আছে, কিন্তু এটা বাস্তব নয়। কিন্তু বারবার বলছি ওরকম ভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো না। সেই জন্য আমরা ধরছি উপরে যা ডেনসিটি ছিল নিচেও ডেনসিটি কি আছে? সেম আছে, একই ডেনসিটি আছে। তো উপরের ডেনসিটি আর নিচের ডেনসিটি যদি তোমার সেম হয়ে যায়, একই ডেনসিটি হয়ে যায়, তাহলে এম ড্যাশের ভ্যালুটা তুমি তাহলে বার করতে পারবে। যদি ডেনসিটি চেঞ্জ হতো তখন না তুই বার করতে পারতিস না, তখন হতো না। তাহলে কত হবে না? তো ইন দ্যাট কেস এম ড্যাশ মানে কত স্যার? 4/3 পাই আর কিউব, কিন্তু পাই আর কিউব হবে না, কত হবে বলতো? আর ঠিক নিশ্চয় আর মাইনাস এইচ এর হোল কিউব, কারণ আর মাইনাস এইচ নিয়েই তো কাজ হচ্ছে। উপরে শেলটা তো বাদ করে দিয়েছো তুমি, লিখে দিয়েছি বাদ, ঠিক আছে? তো এখন আর মাইনাস এইচ এর হোল কিউব, আর তার সাথে কি গুণ করবি তুই? ডেনসিটি, ঠিক তো? ডেনসিটি মনে পড়ছে? ডেনসিটি, তাহলে ডেনসিটি হচ্ছে কত? রো। ডেনসিটি হচ্ছে রো। তাহলে এখন আমি যদি জি ড্যাশটাকে নিয়ে আলোচনা করি, তাহলে ভালো করে দেখ জি ড্যাশটা কত হবে বলতো? তাহলে যদি এখন আমি জি ড্যাশটাকে নিয়ে আলোচনা করি, তাহলে জি ড্যাশ শুড বি ইকুয়াল টু, তাহলে বেসিক্যালি কত হচ্ছে? 4/3 পাই আর মাইনাস এইচ এর হোল কিউব ইন্টু রো, তাই না? এটা হচ্ছে এম ড্যাশ। তাহলে জি ড্যাশ শুড বি ইকুয়াল টু জি বাই আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার, হ্যাঁ না বল? আর এম ড্যাশটা বসালে কত হবে স্যার? এম ড্যাশটা বসালে 4/3 পাই আর মাইনাস এইচ এর হোল কিউব রো, এটাই হবে। এবার দেখ স্কোয়ার আর কিউব কেটে যায় নাকি রে, দিয়ে একটা পড়ে থাকবে। তার মানে আলটিমেটলি জি ড্যাশ সমান পড়ে থাকলো কত? 4g পাই আর মাইনাস এইচ বাই 3, এবং কি পড়ে আছে? রো। কিন্তু একটু আগে রো এর একটা ফর্মুলা লিখেছিলাম, কারণ মনে আছে? রো এর একটা ফর্মুলা লিখেছিলাম, কি বলতো? হ্যাঁ, 3g বাই, তাহলে রো সমান লিখিয়েছিলাম 3g বাই 4 পাই আর জি।
3g/4πr g, সেই রো এর ভ্যালুটা এখানে বসাবো। তাহলে সেই রো এর ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে 3g/4πr g হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখ, তাহলে দেখ 4g কেটে গেল আর 3 কেটে গেল, তাহলে g ড্যাশ মানে পড়ে থাকলো স্যার g ইন্টু r মাইনাস h বাই কত r, হ্যাঁ না বল? r মাইনাস h বাই r পড়ে থাকলো, হ্যাঁ না বল? ঠিক আছে, এবার g ড্যাশ সমান কত হবে তাহলে? g অফ 1 মাইনাস কত হবে? h বাই r। তাহলে g ড্যাশ সমান হবে g ইন্টু 1 মাইনাস h বাই r। আগেরটা কত ছিল? 2h বাই r। মানে হাইট বাড়ার সাথে যেভাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কমে ভেতরে ঢুকলে সেভাবে কমছে না, তার থেকে বরং আস্তে আস্তে কমছে, হ্যাঁ না বল? ওখানে 2h বাই r রূপে কমছিল, এখানে h বাই r রূপে কমছে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে g ড্যাশ শুড বি ইকুয়াল টু কত? g ইন্টু 1 মাইনাস h বাই r। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? তাহলে আগের গ্রাফটা যেমন ছিল, আগের গ্রাফটা কেমন ছিল? র্যাপিডলি ডিকে করছিল, এখন তাহলে র্যাপিডলি ডিকে হবে না, নিশ্চয়ই বুঝতে পারছিস। এখন ডিকেটা কেমন হবে? নর্মাল ডিকে হবে। তার মানে সিম্পল g ভার্সেস r যদি আঁকিস তাহলে নর্মাল এইভাবেও চলতে থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে আমি অ্যালটিটিউড দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, হাইট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, দুটোই টপিক আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। দুটো টপিক কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এই দুটো টপিকই পরীক্ষা কিন্তু প্রমাণ হিসেবে দেয় যে উচ্চতা বাড়ার সাথে সাথে জি এর পরিবর্তন কিভাবে হয়, লেখচিত্রের সাহায্যে বোঝাও বা তুমি থিওরি দিয়ে মানে প্রমাণ করে বোঝাও বা এরকম ভাবে করো, 2 মার্কসের দেয়। ঠিক আছে, ওকে ওকে, এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি আমি সবাইকে? আর একটা দিয়ে অভিকর্ষজ ত্বরণ চেঞ্জ হয় এবং সেটা তোরা সার্কুলার মোশনে পড়েছিস, রোটেশন অফ আর্থ। মনে পড়ছে একটা ফর্মুলা? যদি না মনে পড়ে খুব দুঃখের বিষয়, যে এম জি ড্যাশ শুড বি ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। মনে পড়ছে এই ফর্মুলাটা? যে যখন কোনো একটা জায়গায় পৃথিবীর কোনো একটা বডি থাকবে তখন সে এইভাবে রোটেট করবে। মনে পড়ছে? তার এইদিকে কাজ করেছিল কি বলতো? এম ওমেগা স্কোয়ার আর, আর এই দিক বরাবর কাজ করেছিল কি? এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। মনে পড়ছে? না মনে পড়ছে না? বলো, মনে থাকা তো উচিত বাবা। মনে পড়ছে এরকম, তাই না কেসটা? তো সেই জিনিসটা রিপিট করছি না, যেহেতু পড়িয়ে দিয়েছি আমি, তোমরা আই হোপ জানো। তাহলে এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি কত? জি ড্যাশ শুড বি ইকুয়াল টু কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে জি ড্যাশ এর ভ্যালু। এবার দেখ, তুই দেখতে পাচ্ছিস জি ড্যাশ এর ভ্যালু কিন্তু থিটার উপর ডিপেন্ড করছে। থিটা মানে কি? যে নিরক্ষীয় থেকে সে কত উপরে বা নিচে আছে। তার মানে তুই ভাব, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি, মানে এই জায়গাটায় থিটার ভ্যালু 90 ডিগ্রি যখন সে পোলে আছে, তাহলে আমরা বলতে পারি অ্যাট পোল, যখন সে পোলে আছে থিটার ভ্যালু হয় কত? 90 ডিগ্রি, তখন জি ড্যাশ এর ভ্যালু কত হয়ে যায়? জি। তার মানে পোলে গেলে পরে আমরা অ্যাকচুয়াল অভিকর্ষজ ত্বরণের ভ্যালুটা পাবো। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে থিটার ভ্যালু কত হয়ে যায়? 0। সেজন্য নিরক্ষীয় অঞ্চলে এই জি ড্যাশ এর ভ্যালু সব থেকে কি হবে? কম। মানে কি? নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু সব থেকে কম। সো যদি আমরা অ্যাট ইকুয়েটরের কথা ভাবি, তো অ্যাট ইকুয়েটর থিটা কত হয়ে যায়? 0 ডিগ্রি। তাহলে জি ড্যাশ শুড বি ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে লিস্ট, এটা হচ্ছে মানে গ্রেটেস্ট বা লার্জেস্ট, এটা হচ্ছে লার্জেস্ট। ক্লিয়ার করাতে পেরেছি কি আমি সবাইকে? বুঝতে পারলাম? তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম? ওকে, তাহলে এই টপিকটা আই হোপ সার্কুলার মোশন থেকে পড়ে নিতে পারবো, সেজন্য আমি এটা করালাম না। ঠিক আছে, মনে পড়ছে না? মনে পড়ছে না টপিকটা? সার্কুলার মোশনে করেছিলাম। এবার পড়বো আমরা কেপলারস লজ। কেপলারস ল, ঠিক আছে? কেপলারস লজ, কেপলারস ল কি? আমরা একটু আগেই ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম যে কোপারনিকাস, টাইকো ব্রাহে, গ্যালিলিও ইনাদের কাজকে পর্যালোচনা করে কেপলার আমাদের 3টি কোনো একটা নক্ষত্র বা গ্রহ উপগ্রহ কিভাবে তোমার মহাশূন্যে থাকে তার ভিত্তিতে 3টি সূত্র দিয়েছিলেন। তো প্রথম সূত্র নাম্বার 1, কেপলারস ফার্স্ট ল। এই 3টে সূত্র পরীক্ষায় আসবেই।
ম্যাক্সিমাম স্কুল দেয়, কারণ প্রশ্ন এগুলো থেকে নাম্বার তোলা যায়। তো ঠিক আছে, লেখো, যাও 2 মার্কস পাও, মানে 11 পাওয়ানোর জন্য এই কোশ্চেনগুলো থাকবে, চিন্তা করো না। যে কেপলারের 3টি সূত্র লেখো। তো কেপলারের ফার্স্ট ল ছিল কি, যে কোনো গ্রহ কোনো একটি নক্ষত্রকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। তাহলে আ প্ল্যানেট অলওয়েজ রিভলভ অ্যারাউন্ড আ সান উইথ অ্যান ইলিপ্টিক্যাল পাথ। ইলিপ্টিক্যাল পাথ মানে কি, যে ধরো এটা যদি সূর্য হয় তাহলে পৃথিবী ওকে এইভাবে ঘুরছে। দ্যাট মিনস যে কখনো সূর্যর কাছে পৃথিবী চলে আসছে, তোমরা পড়েছো অনুসূর, মনে পড়ছে, আর কখনো দূরে চলে যায় ফোকাস থেকে, অপসূর, এরকম ভাবে তোমরা দেখেছো। সো আর সান বা নক্ষত্রটা কি হবে, যে কোনো একটা ফোকাসে থাকবে, তার দুটো ফোকাস হয়, একটু আগে আলোচনা করছিলাম, যে কোনো একটা ফোকাসে থাকে, এরকম ভাবে ঘোরে। তাহলে ইলিপ্টিক্যাল পাথে চলে। এবার আমরা ইলিপ্টিক্যাল পাথ ধরে অঙ্ক করতে গেলে পাগল হয়ে যাবো, সেই জন্য আমরা এটাকে ধরে নেবো যে এটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার পাথ। ঠিক আছে, এরর হবে, কিন্তু সেই এররটা মার্জিনাল হবে। ঠিক আছে, কিছু না জানার থেকে তো জানা ভালো। ইলিপ্টিক্যাল জানলাম না, সার্কুলার জানলেও তো অনেকটা জেনে যাবো মোটামুটি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম? ওকে, তাহলে ফার্স্ট ল কি বললো আমাকে, যে ইলিপ্টিক্যাল পাথ। সো ফার্স্ট ল আমরা অবভিয়াসলি মাথায় রাখবো যে ইলিপ্টিক্যাল পাথ থাকবে, সে ইলিপ্টিক্যাল পাথে ঘুরে বেড়াবে। যে কোনো একটা সানকে কেন্দ্র করে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে হু হু করে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সেকেন্ড ল কি বলছে, খুব ভালো করে শুনবে। সেকেন্ড ল বলছে একই টাইম ইন্টারভ্যালে কোন একটা প্ল্যানেট সেই সানের দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফলের পরিমাণ সেম হবে। দ্যাট মিনস, ভালো করে বুঝবে, ধরো প্ল্যানেটটা, ধরো পৃথিবীর কথাই ভাবো, যে পৃথিবী ধরো এখানে ছিল, এখান থেকে এই লেখাটা টানলাম আমরা, এবার এখান থেকে ধরো পৃথিবী এত দূর গেছে 20 দিনে, 20 দিনে এতটা গেছে, আবার পরের 20 দিনে পৃথিবী এতটা এসছে। তোমার দেখে মনে হচ্ছে দুটোর ক্ষেত্রফল আলাদা হবে, দেখে মনে হচ্ছে, কিন্তু বাই সেকেন্ড ল অফ কেপলার বলছে দুটো সেম হবে। তাহলে একই ইন্টারভ্যালে কোনো একটা প্ল্যানেট ইকুয়াল এরিয়া সোয়াইপ আউট করে। সোয়াইপ আউট মানে ইকুয়াল এরিয়াকেও কভার করতে করতে যাবে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে। মানে এটা 20 দিন হলে এটাও 20 দিনই হতে হবে। মানে আমরা এরকম বলতে পারি, এরিয়া বাই টাইম শুড বি অলওয়েজ কি কনস্ট্যান্ট। সেই জন্য এটাকে আমরা অনেক সময় এরকমভাবে লিখি ডিএডিটি। ডিএডিটি মানে কি রে, ডিএ মানে হচ্ছে এরিয়া চেঞ্জ, আর ডিটি মানে কি উইথ রেসপেক্ট টু দ্যাট টাইম। তাহলে এরিয়া বাই টাইম, সেজন্য এটাকে অনেক সময় আমরা বলি এরিয়াল ভেলোসিটি। এরিয়াল ভেলোসিটি, তাই আমরা ছোট করে এই কথাটাও লিখতে পারি, স্কুলে লিখিও না, কেটে দেবে, বুঝবে না, যে সেকেন্ড ল অফ কি লিখতে পারি, এরিয়াল ভেলোসিটি শুড বি কি কনস্ট্যান্ট। হ্যাঁ না বল, কেন? এটাই তো বললাম যে এ বাই টি শুড বি কনস্ট্যান্ট। সো এরিয়াল ভেলোসিটি সবসময় কি থাকবে বলতো, কনস্ট্যান্ট। বুঝতে পারলাম ব্যাপারটা? কেন এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলো? বিকজ এ বাই টি শুড বি কনস্ট্যান্ট। তার যদি ডেরিভেটিভ করো ডিএ ডিটি কত হবে? কনস্ট্যান্টই তো দাঁড়াবে। ওকে, এবং আমরা যদি কেপলারস থার্ড ল দেখি, কেপলারস থার্ড ল কি বলছে, বলছে কোন একটা প্ল্যানেট যে সানকে বা যে স্টারকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে একবার ঘুরলে পরে সেই টাইমকে বলি আমরা প্রদক্ষিণ কাল বা টাইম পিরিয়ড। তাহলে সেই টাইম পিরিয়ডের স্কোয়ার তার কি হবে, যে কোনো একটা অ্যাক্সিস যে দূরত্বটা আছে তার সাথে কি হবে, প্রপোর্শনাল কিউবের আকারে। তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, দ্যাট শুড বি ইয়োর থার্ড ল। এখন প্রথম লটাকে প্রমাণ করতে গেলে আমাদেরকে একটা নতুন ফোর্সের কনসেপ্ট নিতে হয়, দ্যাটস কল্ড সেন্ট্রাল ফোর্স। এবার সেন্ট্রাল ফোর্স আমাদের বোর্ডে নাই, সিলেবাসে। সো সেন্ট্রাল ফোর্স যেহেতু আমাদের সিলেবাসে নাই, তাই সেন্ট্রাল ফোর্সটাকে আমরা বাদ দিব, সেই জন্য ফার্স্ট প্রুফ আমাদের সিলেবাসে নাই, আমাদের ফার্স্ট ল বা ফার্স্ট প্রুফটা নাই, কিন্তু সেকেন্ড এন্ড থার্ড ল প্রুফটা আছে। তো সেকেন্ড ল প্রুফ করব, আর থার্ড ল প্রুফটাকে আমরা স্কিপ করব, এবং আমরা যখন আর্টিফিশিয়াল স্যাটেলাইট পড়াবো তখনই সেই প্রুফটা আমরা করে দেবো। তো যাই হোক, আমরা আগে সেকেন্ড ল এর প্রুফটা দেখি। তাহলে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল কি বললো? ফার্স্ট ল সিম্পল মনে রাখবে, কি ওয়ার্ড কি, যে স্যার ও ইলিপ্টিক্যাল পাথে ঘুরবে। এবার তুমি গেজি দিও যে কোনো একটা নক্ষত্র কেন্দ্র করে গ্রহরা কি হবে, সবসময় উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। দ্বিতীয় কি হবে, যে স্যার কি হবে, ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়াকে সে কি করবে, সবসময় কাট করবে বা সোয়াইপ আউট করবে। এন্ড থার্ড ল কি হবে, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, মানে কি হবে, অর্ধপরাক্ষের ঘনফলের সঙ্গে, এটাকে বলা হয় বাংলায় অর্ধপরাক্ষ। ঠিক আছে, তো তার কিউবের সাথে কি হবে, তোমার টাইম পিরিয়ডের স্কোয়ারের প্রপোর্শনাল, সেমি মেজর অ্যাক্সিস। ঠিক আছে, প্রুফ অফ কেপলারস সেকেন্ড ল। তাহলে সেকেন্ড ল এর প্রুফটা আমরা এবার একটু দেখব। চলো দেখি সেকেন্ড ল এর প্রুফটা। ওকে, অনেকটা পড়ে দিলাম নাকি দেখতে দেখতে? হ্যাঁ, গরম লাগছে? চলো
ঠিক আছে, মাথায় আছে তো? ঢুকবে তো এখন মাথায়? অঙ্কন তো ফাঁকাই আছে মাথায় স্যার, এক তো সবাই পরীক্ষা দিলাম, সব ক্লিন, আপনি এখন ফিজিক্স ঢোকান মাথায়। চলো, তো বারবার কি বললাম যে আমি ইলিপ্টিক্যাল ধরবো না, আমি সার্কুলার ধরেই চলবো। হ্যাঁ, একটু ধরে চলো বাবু। দেখো, তাহলে এটা ধরো কোনো একটা নক্ষত্র সান, আর সানের এটা হচ্ছে ধরো আর্থ, এরকম কিছু ভাবতে পারো যে সূর্য আর পৃথিবী এরকম ভাবে আছে। এবার এই জায়গাটায় সে ছিল, এই জায়গাটায় সে ছিল, আমি ধরছি এখান থেকে জার্নিটা শুরু করেছে। শুরু করার পর কনসিডার করো যে সে এইখান থেকে জার্নি করে এত দূর এলো, অবভিয়াসলি এটা কার্ভেচার হবে, বুঝতেই পারছো, এটা কার্ভেচার হবে। তাহলে তাই হয়, কার্ভেচার এরকম হলো ধরো, ঠিক আছে, কিন্তু এই ডিস্টেন্সটা অনেক বড়। এবার তুমি ভাবো এইখান থেকে সে এত দূর গেল এবং এখানে সে ছোট্ট একটা কোণ ডি থিটা তৈরি করলো। এবার তুমি বলো যে এই কার্ভেচারটা কত বড় ভাই? পৃথিবীর যদি দেখো 2 পাই ইন্টু 15 কিলোমিটার, এত লম্বা একটা মানে তোমার পেরিমিটার নেই রে। কেন? কারণ দূরত্ব তো 15 কোটি কিলোমিটার, তাহলে তার পরিধি কত হবে? 2 পাই আর না। তো সেখান থেকে আমি একটা ছোট্ট অংশ কাটছি। আচ্ছা, ছোট্ট অংশটা কেমন দাঁড়াবে? একটা সরল রেখা দাঁড়াবে, হ্যাঁ না বল? তাই এটাকে আমি কার্ভেচার মনে করলেও অ্যাকচুয়ালি এটা কিরকম লাগবে বলতো? স্ট্রেট লাইনের মতোই লাগাবে। বা আমরা এরকম ভাবে ভাবতে পারি যে স্ট্রেট লাইন আর কার্ভেচারের মধ্যে পার্থক্য খুব একটা থাকবে না। তাহলে এটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে ট্রিট করতে পারবো, যেহেতু এটা অনেক বড়। আবার এভাবেও ভাব যে ডি থিটার মান খুব ছোট। আচ্ছা, ডি থিটার মান যদি খুব ছোট হয় তাহলে এই দুটো কি হবে? স্ট্রেট লাইন হবে না? ভালো করে বল। দেখ, তাহলে এইটা এই পয়েন্টটা, আর ধর এইটা ছোট্ট পয়েন্ট, বল এটা কি কার্ভেচার বুঝবি তুই? কিছুই কার্ভেচার বোঝা যাবে না, এটাকে তো আমি স্ট্রেট লাইনে ট্রিট করবো স্যার। বুঝতে পারছিস তো ডি থিটা ছোট হয়ে গেলে কি হবে? তো আমি এরকমই কনসিডার করছি। ক্লিয়ার হলো? কনসিডার করলাম, কনসিডার গুলো লিখলাম না, কিন্তু পরীক্ষায় কনসিডারেশন গুলো সব লিখতে হবে। মানে তুমি আমি যেমন ভাবে প্রমাণগুলো করছি, এরকম ভাবে যদি প্রমাণগুলো করে দাও, এই যে এরকম ভাবে প্রমাণ করে দাও, ঘন্টা কিছু নাম্বার দেবে না, 0। কারণ তার আগে এখানে লিখতে হবে, এই যে আমি লিখছি ছোট করে আর্থ সারফেসের এডিজিজি, মানে এগুলো লিখতে হবে যে মনে করি পৃথিবীর এখানে অভিকর্ষ ত্বরণ জি, এবং বস্তুটাকে এখান থেকে এই উচ্চতায় তোলা হলো, এবং ধরি এই উচ্চতায় তার অভিকর্ষ ত্বরণ স্মল জিটা, এইভাবে লিখতে হবে। এবার ইংলিশ ভার্সনের খেলা শুরু হবে, যে ইংলিশ ভার্সন কেমন, তাই না? তোমার ইংলিশের দক্ষতা এবার টেস্ট হবে। এতদের কিছু মনে হয়নি, আরে ঠিক আছে। এবার কেপলার ফার্স্ট ল দেখবো বাংলা ভার্সন গড় করে লিখছে, ইংলিশ ভার্সন ভাবছে কি হবে এর পরের ওয়ার্ড। মানে এমন এমন ল্যাঙ্গুয়েজ পড়বো আমি, এখানে দেখাবো ল্যাঙ্গুয়েজ গুলো, অবভিয়াসলি এত ভালো হয়েছে যে সেই ল্যাঙ্গুয়েজ পড়ে উদ্ধার করা যাবে না যে ইংলিশ না কি লিখেছে ও। ওকে, প্রত্যেক বছরই দেখি, বছর হয়তো দেখবো না। ক্লিয়ার? আসি এদিকে। তাহলে কনসেপ্ট এরকম নিলাম, তাহলে ডি থিটা ছোট অ্যাঙ্গেল নিলাম। তাহলে তুমি বলো, যদি আস্তে, যদি এর রেডিয়াসটা আর হয়, যদি এর রেডিয়াসটা আর, এই যে আমি বলছি যদি এর রেডিয়াসটা আর হয়, তোমাকে এখানে লিখতে হবে ধরি তার রেডিয়াস কি আর, লেট আস অ্যাসিউম বা কনসিডার করো তার রেডিয়াসটা কত আর, এটা লিখতে হবে, বা না হলে মুশকিল। তাহলে রেডিয়াসটা আর হলো, তো যদি রেডিয়াসটা আর হয় তুই বল এই ডিসটেন্সটা কত হবে বলতো? এই ডিসটেন্সটা হবে আর ডি থিটা, হ্যাঁ না বল? তাহলে এই ডিসটেন্সটা কত হবে স্যার? আর ডি থিটা, হবে না হবে না বল? আর ডি থিটা হবে না হবে না? হবে তো। তাহলে এটার যদি আমি এরিয়া বার করতে চাই, এরিয়া, তাহলে এরিয়াটাকে আমি ডিএ দিয়ে লিখছি। কেন ডিএ দিয়ে লিখছি বলতো? কারণ ছোট্ট অংশের এরিয়া, পুরো এরিয়া তো বার করছি না, ছোট্ট অংশের এরিয়া, তাহলে ছোট্ট অংশের এরিয়া বলে আমি লিখছি ডিএ। তাহলে এটার এরিয়া যদি বার করতে চাই ডিএ, ডিএ মানে কত হবে স্যার? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ডিএ কত হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ লিখলাম। আচ্ছা, ভূমি কত? ভূমি তো স্যার আর, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আর ডি থিটা, হ্যাঁ না বল? আর ডি থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম দেখ, ডিএ সমান হাফ আর স্কোয়ার ডি থিটা। এই প্রমাণটা শুরু করার আগে আমি অনেকগুলো কথা বললাম, মনে পড়ছে তো? সেই কথাগুলো তোমাদেরকে কিন্তু বারবার বলছি লিখতে হবে। ফিজিক্সে ওই লেখাটা কিন্তু, ল্যাঙ্গুয়েজের ওই জায়গাটা কিন্তু খুব দরকার। ইন্ট্রোডাকশন যাকে বলি, যে কোনো একটা প্রমাণের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন যদি না করো খুব খারাপ হবে ব্যাপারটা, নাম্বার পাবা না। 3-এ 3 কোনোদিন দেবে না, 2 দেবে। কারণ তোমাকে ইন্ট্রোডাকশন করাতে হবে যে কি, আমি হুট করে বুঝে নেবো ডি থিটা কি, কি জিনিস ডি থিটা ভাই? তোমাকে কখনো বলতে হবে ডি থিটা একটা ছোট্ট অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট করা হয়েছে, তাহলে ওইগুলো সব লিখতে হবে। ক্লিয়ার? না লিখলে নিজের নাম বাবার নাম লিখে আসবি, তা বলে লিখে আসবি কিছু। ওকে, ডিএ সমান হাফ আর স্কয়ার ডি থিটা পেলাম। আচ্ছা, এর দূর পেলাম, এর দূর কোনো সমস্যা কারোর? ওকে, কারোর কোনো সমস্যা? এবার দেখ আমি কি করলাম, এর পরের স্টেপে উভয় পক্ষের ডিটি দিয়ে ভাগ করলাম। তাহলে নেক্সট স্টেপ আমি কি করছি, ডিএ ডিটি।
তাহলে দেখ হাফ আর স্কোয়ার, ইহা তো কনস্ট্যান্ট, হাত দেওয়া যাবে না কেন স্যার, আর এর ভ্যালু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে না, ধরো সার্কুলার ধরছো তো তুমি, তাহলে হাফ আর স্কোয়ার এটা বাদ দিয়ে দাও, আর ডি থিটা বাই ডিটি লিখতে পারি নাকি রে, বল সার্কুলার মোশন পড়েছিস, ডি থিটা ডিটিটা কি জিনিস, ওমেগা, তাহলে এটা অবভিয়াসলি ওমেগা লিখতে পারবো। তাহলে ডি এ ডিটি এটা মানে কত হলো স্যার, হাফ আর স্কোয়ার কি হলো ওমেগা, তাহলে ডি এ ডিটি মানে কি পেলাম আমরা, হাফ আর স্কোয়ার ওমেগা অবভিয়াসলি পেলাম। এত দূর রাখলাম। এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়িয়েছিলাম, মনে পড়ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি লিখেছিলাম, এল, এল মানে কি লিখেছিলাম, এম আর স্কোয়ার ওমেগা, যদি মনে করতে পারো। কেন এল মানে আই ওমেগা, আইটা কি ছিল মোমেন্ট অফ ইনারশিয়া, আই মানে কত হয় এম আর স্কোয়ার, তাহলে এল মানে কত হলো এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখ ওমেগা মানে কত, ওমেগা মানে কত হবে এল বাই এম আর স্কোয়ার, হবে না হবে না বল, এল বাই এম আর স্কোয়ার ওমেগা মানে, চলো ওমেগার ভ্যালু বসা, তাহলে ডি এ ডিটি should be equal to half r square into omega, omega মানে কত স্যার, l by m r square, আচ্ছা r square কাটলে এখানে লিখছি ডি এ ডিটি মানে কত পড়ে থাকছে স্যার, l by 2m। এবার দেখ l যখন কোনো একটা বডি ঘুরছে পৃথিবী, তার উপর বাইরে থেকে কি কোনো ফোর্স কাজ করছে, নো, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি থাকবে, কনজার্ভড বা ফিক্সড। m পৃথিবীর ভর ফিক্সড, তাহলে এই পুরো রাশিটাই তো ফিক্সড, তাহলে ডি এ ডিটির মান কি হবে কনস্ট্যান্ট, এটাই কি আমি আগে বললাম কেপলার সেকেন্ড ল, কেপলার সেকেন্ড ল কি বললাম, ডি এ ডিটি শুড বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখ তাই হলো ডি এ ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ক্লিয়ার হলো কনস্ট্যান্ট। তাহলে সেকেন্ড লটা কি প্রমাণ করাতে পারলাম, হ্যাঁ না না বল, কে পারিসনি বুঝতে বল, ডি এ ডিটি কনস্ট্যান্ট, কে বুঝতে পারিসনি কেপলার সেকেন্ড লর প্রমাণটা, কে বুঝিসনি বল, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, ঈশান বুঝনি, আচ্ছা ক্লিয়ার সবার, না এখানে আমি ছোট একটা যে কোনো স্টার যে কোনো একটা ধরছি, আমি সানার্থ লিখেছি যে কোনো একটা ধরে করছি, ওকে আচ্ছা আচ্ছা, কেপলার থার্ড লটাকে প্রুফ করেই দিয়ে নি, হ্যাঁ কেপলার থার্ড লটাকে প্রুফ করেই দিই, দেখ কনসেপ্টে ভাব, এদিকে দেখা, ধর ধর এটা হচ্ছে কি সান, আর এটা ধর হচ্ছে আর্থ, বারবার বললাম আমি কি সার্কুলার ধরবো, আর এদের ডিস্টেন্সটা কত আর, তাহলে সান আর্থকে একটা ফোর্স দিয়ে টানছে, সেই ফোর্সটার নাম কি গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং তার ভ্যালু কত হয় জিএমএম বাই আর স্কোয়ার, তাহলে এট ফার্স্ট জিএমএম বাই আর স্কোয়ার, ওকে, তাহলে পরে জিএমএম বাই আর স্কোয়ার, সান ওকে টানছে, শুধু এইটা থাকলে আর্থ সোজা সানের দিকে ঢুকে যেত, তাহলে বাইরের দিকে নিশ্চয়ই কিছু না কিছু আছে নাকি রে, কি আছে বাইরের দিকে, এম ভি স্কোয়ার বাই আর, তাহলে জিএমএম বাই আর স্কোয়ার দ্যাট শুড বি ইকুয়ালস টু কত হবে এম ভি স্কোয়ার বাই আর, তবেই ব্যালেন্স থাকবে, এবং সার্কুলার মোশনে ঘুরতে গেলে এই ব্যালেন্সটা তো দরকার, তাহলে এইখান থেকে আমরা ভি এর ভ্যালুটা পেতে পারি, কি পেতে পারি দেখ, স্মল এম কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে ভি পেতে পারি কত হবে জিএম বাই আর, হ্যাঁ না না বল, এত ঠিক আছে কিনা বল, এত ঠিক আছে, এত ঠিক আছে। এবার ধর সেই পার্টিকেলটা বা এই আর্থটা এখান থেকে এক পাক ঘুরছে, এই এক পাক ঘুরলে তার অতিক্রান্ত দূরত্ব কত, ডিস্টেন্স কত হবে, না তো স্যার ডিস্টেন্স হবে কত 2 পাই আর, হ্যাঁ না না বল 2 পাই হবে না, ঠিক তো 2 পাই আর, আর এই 2 পাই আর ডিস্টেন্স যেতে তার টাইম লাগছে কত, টাইম পিরিয়ড যেটাকে বলি 365 দিন 24 ঘন্টা নাকি রে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, তো বেসিক্যালি 365 দিন, তাহলে আমরা যদি বলি টাইম কত লাগছে, টাইম না তো টাইমটাকে আমরা টি দিয়ে ধরলাম, যেটাকে বলছি আমরা কি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে কি এখান থেকে এক পাক ঘুরতে যে টাইমটা লাগে তাকে কি বলা হয় তার টাইম পিরিয়ড, আর সে টোটাল ডিস্টেন্স কত কভার করছে এখানে 2 পাই আর, দেখতেই পাচ্ছ 2 পাই আর, বুঝতেই পারছো সে 2 পাই আর, তাহলে ডিস্টেন্স পেয়ে গেছো, টাইম পেয়ে গেছো, তাহলে বলো ভেলোসিটি কত হবে, ভেলোসিটি মানে স্যার 2 পাই আর বাই টি নাকি রে, হ্যাঁ না বল নিশ্চয়ই, তাহলে টাইম পিরিয়ড মানে কত হবে স্যার, টাইম পিরিয়ড মানে কত হবে স্যার 2 পাই আর বাই ভি, এইটাই আমি বার করব, ও হ্যাঁ দেইনি দিচ্ছি, তাহলে এখানে টাইম পিরিয়ড কত হবে 2 পাই আর বাই ভি, ঠিক আছে, আচ্ছা এখানে যদি ভিটা দেখি তাহলে ভিটা হবে √GM বাই আর, ক্লিয়ার, ওকে, তাহলে এখন যদি আমরা টাইম পিরিয়ড বার করতে চাই, ভালো করে দেখ, তাহলে কত লিখবো বলতো স্যার 2 পাই আর লিখবেন, আর বাই কি লিখবেন ভি, বুঝতে পারলি 2 পাই আর বাই ভি কেন হলো, আমি ডাইরেক্ট এখানে লিখে দিতে পারতাম তো, কিন্তু বুঝতে পারছি না কি করে হলো,
সেই জন্য এই জিনিসটা আমি বোঝালাম, ঠিক আছে? তোমাদের স্যারকে এটা বোঝাতে হবে না, ক্লিয়ার? কিন্তু বুঝে রাখো যে কি করে হলো। হট করে যদি না মনে থাকে তাহলে জন্য অ্যাটলিস্ট নিজেরা বার করতে পারো যে টোটাল পথ গেল কত, সে 2πr, আর টাইম কত লাগলো, এক পাক ঘুরতে কত নাম লাগলো স্যার, টাইম পিরিয়ড টি। এটাই তো এক পাক ঘুরতে যে টাইম লাগে তাকে কি বলা হয়, টাইম পিরিয়ড বলে না? সার্কুলার মোশনে তো পড়েছিস, ক্যাপিটাল টি সমান কত ছিল, 2π/ω। মনে পড়ছে না? মনে পড়ছে তো? মনে পড়ছে? এবার দেখ ওমেগা মানে কি হয় রে, ভি সমান কি পড়েছিস, ওমেগা আর। ওমেগা মানে কত হয়, v/r। তাহলে 2π/v/r কত চলে এলো দেখ তো, 2πr/, দেখ তো এলো কিনা। হবে ফিজিক্স, তুই যেখান থেকে আসবি সেখান থেকে আসবে। এলো এলো আর মনে নাই, নাহলে আনিয়ে দিতাম অন্য জায়গা থেকে। চল, তো টি ইকুয়াল টু 2πr/, কত লিখবো, ভি। ভি লিখছি মানে কি লিখছি দেখ, gm/r নাকি রে, রুট। আচ্ছা কাজ কর, উভয় পক্ষকে স্কোয়ার কর, তা দেখতে ভালো লাগবে। স্কোয়ার করে দিলাম, তাহলে স্যার টি স্কোয়ার মানে কত হবে স্যার, 4πr² বাই কত লিখবো স্যার, জিএম। দেখ স্কোয়ার রুট করেছি, তার স্কোয়ার করেছি, আর বাই আরটা উপরে চলে গেল। বাই আর কি রে ভাই, এতবার কে ফোন করে, বাই আর। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম। হ্যাঁ ঠিক আছে, দে না, যা স্কোয়ার আছে ভাগ্য, কনস্ট্যান্টই তো হবে আলটিমেটলি। ঠিক আছে, এবার দেখ টি স্কোয়ার সমান কত হলো, তাহলে ভালো করে দেখ, এই আর স্কোয়ারের সাথে আর গুণ করলে কত হবে, আর কিউব। আর তুই দেখ 4π²/gm, এটা কি পুরো কনস্ট্যান্ট, হ্যাঁ না বল? কনস্ট্যান্ট বলে আমি কি লিখে দিলাম, কে লিখে দিলাম, কনস্ট্যান্ট। তাহলে কে কনস্ট্যান্ট যদি তুলিস তাহলে এখান থেকে কি লিখবি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু। চল, কোশ্চেন পেপারে চুমু খেতে হবে যে এই কোশ্চেন আসে, যে হ্যাঁ থ্যাংক গড যে এই প্রমাণটা দিয়েছে। সিম্পল, এই 3-4 লাইন লিখলে 2 মার্কস ভাই, আর প্লিজ দেয়, এমন নয় দেয়। আর এখান থেকে আর কোশ্চেন করবে কি, থিওরি কোশ্চেন এগুলো স্যার আর হবে কি, সবই তো একই কোশ্চেন। এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি আমি সবাইকে, বোঝাতে পারলাম? তাহলে কেপলারস ল বোঝাতে পারলাম, পুরো জিনিসটা বোঝাতে পারলাম। এখনো পর্যন্ত গ্র্যাভিটেশন কোনো জায়গায় কঠিন লাগলো, যে না হেভি কঠিন কোনো জায়গায় বুঝতে পারছি না এরকম কিছু? পোটেনশিয়ালের জায়গাটা একটু অসুবিধা হতে পারে, ওই জায়গাটা একবার রিকভার করে নিও যদি অসুবিধা হয়। এতটুকু ক্লিয়ার? এবার বার করবো আমরা অরবিটাল ভেলোসিটি অ্যান্ড পিরিয়ড অফ রেভলিউশন অফ প্ল্যানেটস। এটা এক্ষুনি বার করছিলাম আমরা, ইনফ্যাক্ট এক্ষুনি বার করছিলাম, ঠিক আছে? তাহলে অরবিটাল ভেলোসিটি অ্যান্ড পিরিয়ড অফ রেভলিউশন অফ প্ল্যানেটস মানে তুমি ভাবো যে এখানে কোনো একটা স্টার আছে, একটা স্টার আছে, সেই স্টারকে কেন্দ্র করে কোনো একটা প্ল্যানেট রেভলিউশন হচ্ছে, ঘুরছে তাকে, এবং তাদের রেডিয়াস হচ্ছে আর। তাহলে লজিক্যালি একটু আগে কি দেখলাম স্যার, না তো এই জিনিসটা ঘটতে গেলে এরকম একটা জিনিসকে স্যাটিসফাই হতে হবে, হ্যাঁ না বল? না হলে ও কোনোদিন ঘুরবে না, ঠিক তো? কেন না, তো এই ভেতরের দিকে কাজ করবে স্যার gm/m কত কাজ করবে, r স্কয়ার। আর বাইরের দিকে কি কাজ করবে স্যার, mv²/r। তাহলে এই বাইরের দিকে কাজ করবে mv²/r, ভেতরের দিকে কাজ করবে gmm/r²। দেখতেই পাচ্ছ, তার ফলে ও কি করবে, ব্যালেন্স হয়ে এরকম ভাবে ঘুরবে নাকি রে, যেটা আমাদের আর্থ কি করছে, সানকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। এবং এখান থেকে আমরা ভি এর ভ্যালু পেয়েছিলাম, যেটা ওরা বলছিল √gm/r। এই যে ভিটা দেখছো, এটাকেই বলছি আমরা অরবিটাল ভেলোসিটি। কেন অরবিটাল ভেলোসিটি বলছি, কারণ এটাই তো সেই ভেলোসিটি যেটা অরবিটে ঘুরে বেড়াচ্ছে। তার মানে এই ভেলোসিটিটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি কি স্যার, এটার নাম হবে অরবিটাল ভেলোসিটি। এটা হবে অরবিটাল ভেলোসিটি। তাহলে এটা হবে অরবিটাল ভেলোসিটি, v শুড বি ইকুয়াল টু √gm/r। এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি, v শুড বি ইকুয়াল টু √gm/r। ক্লিয়ার হচ্ছে প্রীতি, বুঝতে পারছো? তাহলে v ইকুয়াল টু √gm/r, এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি। ক্লিয়ার? আবার দেখ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, এটা যদি আর্থের ক্ষেত্রে হতো, তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম যদি এটা আর্থের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতো, তাহলে জি এম মানে আমরা একটা ফর্মুলা ছিল, লিখতে পারতাম জি শুড বি ইকুয়াল টু কত, gm/r² নাকি? তাহলে gr² শুড বি ইকুয়াল টু কত হতো, gm নাকি রে? এটা আর্থের ক্ষেত্রে আমরা লিখতে পারতাম, মনে পড়ছে? যদি আর্থের ক্ষেত্রে হতো, কিন্তু এটা তো আর্থের ক্ষেত্রে আমরা আলোচনা করছি না, আমরা নর্মাল কোন একটা প্ল্যানেটের ক্ষেত্রে বার করছি। তাহলে যদি আমরা সেই নর্মাল প্ল্যানেটের মাস জানতে পারি, প্ল্যানেটের মাস কত, আর যদি আমরা তাদের ডিসটেন্সটা বার করতে পারি, তাহলে আমরা সেখান থেকে অরবিটাল ভেলোসিটিটা বার করতে পারবো। ঠিক আছে? নর্মালি যদি আমরা দেখি
আমরা এটা যদি সান আর্থ সিস্টেমে নিয়ে আসি, তাহলে এই কম্পারিজনটা যদি আমরা সান আর্থ সিস্টেমে নিয়ে আসি, তাহলে সান আর্থ সিস্টেম, তাহলে দেখ কি হবে, তাহলে ভি শুড বি ইকুয়াল টু কত, রুট আন্ডার, এবার জি এম মানে কি হবে বলতো, জি আর স্কোয়ার, হ্যাঁ না বল, জি এম মানে কি হবে, জি আর স্কোয়ার। এবার জি এম মানে কি, এই এমটা মানে কি, এই এমটা মানে হচ্ছে কি বলতো, মাস অফ দ্য সান, ভুল হয়েছে, এম হচ্ছে মাস অফ দ্য সান, আমি মুনের ক্ষেত্রে করছি, আর এই স্মল এমটা হচ্ছে পৃথিবীর, তাই না, ভালো করে বোঝ, এই মাসটা কার হচ্ছে, সানের, তাহলে এখানে জিএম মানে জি আর স্কোয়ার বসানো যাবে না, বিকজ আমি সান আর্থ সিস্টেম করছি, তাই না, ক্লিয়ার হয়েছে। তাহলে এটা সূর্যের মাস বসাতে হবে, আর এখানে কি হবে, পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স কত, 15 কোটি কিলোমিটার, যদি বসানো যায় তাহলে ভি এর ভ্যালু বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ক্ষেত্রে বার করবো, এক্ষেত্রে বার করতে পারবো না, যদি আমি জানি তাহলে বার করতে পারবো, সূর্যের মাস মনে নেই আমার, 10⁻30 হয়, এটুকু জানি আমি, পরে বার 10⁻30 কেজি হয় অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু। আচ্ছা, যদি আমি টাইম পিরিয়ড বা রিভলিউশন অফ প্ল্যানেটস বার করতে চাই, তাহলে সিম্পল ফর্মুলা কি ছিল, টাইম পিরিয়ড টি শুড বি ইকুয়াল টু কত হবে, 2πr/v, তাহলে এখান থেকে সেই ভ্যালুটা যদি বসাও তাহলে এক্স্যাক্টলি দেখো সেম পাবে, 2πr ইন্টু রুট আর বাই কত হবে, রুট জিএম, এরকম কিছু পাবে তুমি। তাহলে এটা হচ্ছে রিভলিউশন অফ প্ল্যানেটস, আর কিছুই নাই। তাহলে আমরা সিম্পল অরবিটাল ভেলোসিটি আর রিভলিউশন অফ প্ল্যানেটস আমরা এটা দেখতে পেলাম, ক্লিয়ার হয়েছে, অরবিটাল ভেলোসিটি আর রিভলিউশন অফ প্ল্যানেটস, যেটা আমরা একটু আগেই দেখলাম, তারই একটা জাস্ট যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে এটা করা যায়, ওকে, একই জিনিস, তাই করার দরকার পড়বে না। এবার পড়বো আমরা দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এসকেপ ভেলোসিটি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, এটা খুব ভালো করে একটু শুনবি, শোন, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এসকেপ ভেলোসিটি জিনিসটা কি না, তো ধর কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টকে পৃথিবীর বাইরে, পৃথিবীর আকর্ষণ বলের ক্ষেত্রের বাইরে বার করব, তার জন্য যে পরিমাণ ন্যূনতম মিনিমাম ভেলোসিটি তাকে দিতে হবে, সেই মিনিমাম ভেলোসিটিটাকে বলবো আমরা এসকেপ ভেলোসিটি। তার মানে আমি যদি এই লাঠিটাকে ওপরের দিকে এরকম করে জোরে ছুড়ি, কত জোরে মিনিমাম ছুটতে হবে, সেই মিনিমাম ভ্যালুটাকে বলবো আমরা এসকেপ ভেলোসিটি। এবার মিনিমাম ভেলোসিটি নিয়ে ছোড়া মানেটা কি, ছোড়া মানে তার মধ্যে তুমি কি দিচ্ছ বলো তো, কাইনেটিক এনার্জি, তার মধ্যে কি দিচ্ছ তুমি, কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি দিলে কি হবে স্যার, কাইনেটিক এনার্জি কি হবে, তার মধ্যে থাকা যে নেগেটিভ পোটেনশিয়াল ছিল, সেই নেগেটিভ পোটেনশিয়ালটাকে ও কি করবে বলতো, প্রথমে জিরো করে দেবে, তারপর তাকে পৃথিবীর মোহমায়া ত্যাগ করে বার করবার জন্য যেটুকু এনার্জি দরকার সেটুকু এনার্জি ওকে দিতে হবে। তার মানে আমি যখন বাউন্ড আছি, আমি এখান থেকে পৃথিবীর বাইরে বেরোতে চাইলে প্রথমে আমার এনার্জি কত করতে হবে, জিরো, যেটা কি আছে বলতো, নেগেটিভ, বোঝ, এটা নিউক্লিয়াস আর এটা একটা ইলেকট্রন, এটা যদি হাইড্রোজেন হয় কত হবে, -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার এই ইলেকট্রনটাকে যদি আমি 13.6 ইলেকট্রন ভোল্ট দিয়ে দিলাম, তাহলে এর ইলেকট্রনের এনার্জি কত হয়ে গেল, জিরো। জিরো মানে কিন্তু এখানে ঘুরবে, এখানেই থাকবে, ও বাইরে বেরোতে পারছে না, কেন, ওর তো এনার্জি নাই যে ও বাইরে বেরোতে পারবে। এবার যদি সামহাও ওকে আমি কি করতাম, 13.6 না দিয়ে 14.6 দিতাম, তাহলে ওর মধ্যে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি এক্সট্রা থাকতো, ওই 1 ইলেকট্রন ভোল্ট এনার্জির জন্য ও দৌড়াতো, বুঝতে পারলাম ব্যাপারটা, যতক্ষণ এনার্জি শেষ হতো ও দৌড়াতো। সেরকম ভাবে আমার ক্ষেত্রেও তাই হবে, যদি আমাকে পৃথিবীর মোহমায়া ত্যাগ করে বাইরে পাঠাতে হয়, তাহলে লজিক্যালি আমাকেও কিছু এনার্জি রকম দিতে হবে, বুঝতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার হলো কনসেপ্টটা, ওকে। এবার তাহলে আমার পৃথিবীর বাইরে বেরোনোর জন্য আমার কি আছে, পোটেনশিয়াল আছে নাকি, এবার সেই পোটেনশিয়ালটা কত বলতো স্যার, আপনার পৃথিবীতে থাকা পোটেনশিয়ালের ভ্যালু কত হবে, -gm/r, হ্যাঁ না বল, কিন্তু যেহেতু আমি আর্থের সারফেসে আছি, তাই স্মল আর এর জায়গায় কি লিখবো বলতো, ক্যাপিটাল আর। কেন লিখবো, কারণ আমি আর্থের সারফেসে আছি না, ভালো করে বোঝ, আমি আর্থের সারফেসে দাঁড়িয়ে আছি, আর্থের সারফেসে থাকা মানে কি, আমি কত ডিস্টেন্সে আছি, আর এ আছি না পৃথিবীর কেন্দ্র থেকে, সেই জন্য আমি যেখানে স্মল আর লিখেছি সেটা জায়গায় কি লিখবো, ক্যাপিটাল। তাহলে এবার আমি যদি এখান থেকে বার করতে চাও আমাকে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমার যদি এনার্জি দেখো, আমার এনার্জি আমার কি এনার্জি না, তো আমার পোটেনশিয়াল এনার্জি, আমার পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার, না তো আমি একটু আগে বুঝলাম ভি ইন্টু এম লিখতে হয়, হ্যাঁ না বলো, কি বুঝলাম, ওয়ার্ক মানে কি হয়, ভি ইন্টু এম, মনে পড়ছে, এই যে ওয়ার্ক ইকুয়াল টু ভি ইন্টু এম, ওয়ার্কটা কি, ওয়ার্ক মানে আমার মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে, আমার মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে সেটাই তো ওয়ার্ক, আমার মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে সেটাই ওয়ার্ক।
তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা কত হবে আমার মধ্যে আছে স্যার মাইনাস জি এম এম বাই কত হচ্ছে আর। তাহলে আমাকে যদি বার করতে চাও তাহলে আমাকে মিনিমাম কতটা এনার্জি দিতে হবে এতটা, তাহলে আমি জিরো হয়ে যাবো, হ্যাঁ না বল। এতটা এনার্জি দিলে আমি কি হব জিরো, হ্যাঁ না বল। এবার আমি বেরোতে পারবো। তাহলে আমাকে যদি বার করতে চাও আমাকে ভেলোসিটির মাধ্যমে এই এনার্জি দিতে হবে। এবার আমাকে যদি এসকেপ ভেলোসিটি ভি হয় তাহলে আমার কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ারটা কার সঙ্গে সমান হতে হবে বলতো এই জি এম এম বাই আর। পট করে কেউ বলবে স্যার মাইনাস কেন নয়, আমার মাইনাস জি এম এম বাই আর আমাকে জিরো করতে গেলে তো দিবি কত প্লাস জি এম এম বাই আর, সেই জন্য আমার প্লাস হবে। দেখ এখানে উদাহরণটা সেটা দিয়েছিলাম মনে পড়ছে, আমার ছিল মাইনাস জি এম এম বাই আর, আমাকে জিরো করতে চাইছিস তাহলে আমাকে দিতে কত হবে ভাই জি এম এম বাই আর দিতে হবে, প্লাস জি এম এম বাই আর দিতে হবে, সেই জন্য এখানে প্লাস হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম, ব্যাপারটা বোঝাতে পারলাম। আর এই প্লাস জি এম এম বাই আরটা দিবি কার মারফত আমাকে ছুড়বি ওপরে। এবার ছোড়ার জন্য কি তৈরি হবে আমার কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জিটা কত হবে স্যার হাফ এম ভি স্কয়ার। আমি কি বোঝাতে পারলাম বল, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এবার তোদের বইয়ে কি করা আছে বলতো এটার ক্যালকুলেশন করা আছে। এবার এর ক্যালকুলেশন তো আমি একটু আগে পোটেনশিয়ালে করে দেখালাম, তো আমাকে আবার দ্বিতীয়বার এই ক্যালকুলেশন করতে হবে, একই ব্যাপার, সেই জন্য আমি এই ক্যালকুলেশনটা করলাম না। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? এই ক্যালকুলেশনটা করলাম পোটেনশিয়ালে, মনে পড়ছে মাইনাস জিএম আর বাই আর, মনে পড়ছে না তোদের? করলাম তো, আর উল্টাচ্ছি না, ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে যদি দেখো তাহলে স্মল এ কেটে যায়, তাহলে ভি স্কোয়ার শুড বি ইকুয়াল টু কত হবে স্যার 2gm বাই কত হচ্ছে আর, তাহলে ভি শুড বি ইকুয়াল টু কত রুট আন্ডার 2gm বাই আর। এবার যেহেতু এটা আর্থের মধ্যে আছে তাহলে তুমি এখানে কি লিখতে পারবে স্যার জিএম মানে এখানে কি লিখলাম জি আর স্কোয়ার, মনে পড়ছে এখানে কথা লিখেছিলাম জিএম মানে কত হয় জি আর স্কোয়ার। তাহলে জিএম মানে যদি জি আর স্কোয়ার হয়, জিএম মানে যদি জি আর স্কোয়ার হয় তাহলে এখানে লিখতে পারিস তুই রুট আন্ডার 2gr স্কোয়ার বাই আর, তার মানে ভি শুড বি ইকুয়াল টু রুট আন্ডার 2gr। এই তার মানে আমরা দেখলাম এসকেপ ভেলোসিটির ফর্মুলা কত হবে রুট আন্ডার 2gr। তাহলে কোনো একটা বডির ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি রুট 2gr, এটা তো এক ফিজিক্যাল সিগনিফিক্যান্স আছে ভাই। স্যার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি? প্রথম ফিজিক্যাল সিগনিফিক্যান্স দেখ যে কোনো একটা বডির ক্ষেত্রে আমি সেই বডিটার পৃথিবীর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি কত হবে সেটা কিন্তু তার মাসের ওপর ডিপেন্ড করছে না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমি যদি 1 কেজি ওজনের একটা বস্তু বা 10 কেজি ভরের একটা বস্তু দুটোকেই ওপরে ছুটতে চাই, দুটোর জন্য এসকেপ ভেলোসিটি ভ্যালু কি হবে সেম হবে। এসকেপ ভেলোসিটি শুধুমাত্র ডিপেন্ড করছে জি আর আর এর উপর। দ্যাট মিন্স পৃথিবীর জি আর পৃথিবীর আর এর ভ্যালু যদি এখানে বসাতে চাও তাহলে পরে এসকেপ ভেলোসিটি পৃথিবীর ক্ষেত্রে দাঁড়ায় প্রায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স এখান থেকে শিয়ালদার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তার মানে এখান থেকে শিয়ালদা তোমাকে চোখ বন্ধ করলাম চলে যেতে হবে। এইরকম ভেলোসিটি যদি তুমি অ্যাচিভ করতে পারো তাহলে পরে তুমি পৃথিবীর মোহ মায়া ত্যাগ করে বেরোতে পারবে, আনলেস তুমি পৃথিবীতেই ফেসে থাকবে। এবার এসকেপ ভেলোসিটির ভ্যালু প্ল্যানেট টু প্ল্যানেট, স্যাটেলাইট টু স্যাটেলাইট চেঞ্জ হতে পারে। কেন? তুমি যদি আমাদের এই চাঁদ বা আমাদের মানে স্যাটেলাইট মুনের কথা দেখো, তার জি পৃথিবীর জি এর 1/6 আর আর এর ভ্যালুও কম, সেই জন্য তার মুক্তি বেগ কি হবে অনেক কম। তার মানে লজিক্যালি আমরা এখানে যতটা জাম্প করতে পারবো চাঁদিকে তার থেকে বেশি জাম্প করতে পারবো, কারণ চাঁদে গিয়ে এসকেপ ভেলোসিটি কম হবে। বা এইভাবে ভাবতে পারো চাঁদের জি কম হওয়ার জন্য অ্যাট্রাকশন কম, সেজন্য আমি বেশি উঁচু লাফাতে পারবো। আবার তুমি যদি বৃহস্পতি গ্রহে যাও তার স্মল জি এর ভ্যালু এত হাই যে সেখানে ঢুকে গেলে আর বেরিয়ে আসা যাবে না। সেই জন্য বলা হয় ব্ল্যাক হোলের ক্ষেত্রে যে লাইটও তার মধ্যে ঢুকে গেলে আর বেরোতে পারবে না, কারণ কি ব্ল্যাক হোলের ক্ষেত্রে তার এসকেপ ভেলোসিটি ইনফিনিটি মানে সেখানে ঢুকে গেলে আর বেরোতে পারবে না, ইন দ্যাট সেন্স যে তার গ্র্যাভিটি এত বেশি যে সে কোনো কিছু আর বার করতে দেবে না। সেটা নিয়ে কোনো একদিন বলবো কথা। তো এই হচ্ছে এসকেপ ভেলোসিটি কনসেপ্ট। সেই জন্য আমাদের পৃথিবীতে কিছু হালকা গ্যাস, হিলিয়াম এইরকম গ্যাসগুলো, হাইড্রোজেন বায়ুমণ্ডলে নেই, খুব কম। কেন এগুলো এত কমে গেল কেন? কারণ পৃথিবী যখন উত্তপ্ত ছিল তখন এই সমস্ত গ্যাসগুলো ছিল। পৃথিবী যখন উত্তপ্ত ছিল তখন এই গ্যাসগুলো ছিল, কিন্তু যখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, যখন উত্তপ্ত ছিল তখন এই গ্যাসগুলোরও ভেলোসিটি অনেক বেশি ছিল। তোরা ক্লাস 10-এ পড়েছিস যে গ্যাসের ক্ষেত্রে তার গতিশক্তি কত হয় বলতো 3/2 kT, মনে পড়ছে? ক্লাস 10 আমরা পড়িয়েছিলাম 3/2 kT, কেবিটি অ্যাকচুয়ালি
3/2 কেটি দ্বারা। তাহলে পরে যখন পৃথিবী উত্তপ্ত ছিল তখন এই গ্যাসগুলো অনেক বেশি এনার্জি ছিল বলে তাদের ভেলোসিটিও বেশি ছিল, 1/2 mv², এবং তাদের ভেলোসিটি এই পৃথিবীর মুক্তি বেগের কাছাকাছি ছিল। সেই জন্য তারা কি হবে, পৃথিবী থেকে বেরিয়ে গেছে ওই মুক্তিবেগ নিয়ে। কিন্তু যত পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে তাদের গ্যাসগুলোর ভেলোসিটি আস্তে আস্তে কি হয়েছে, কমেছে বলে তারা আর বেরোতে পারেনি। আবার চাঁদের ক্ষেত্রে দেখো, চাঁদে কোনো বায়ুমণ্ডলই নেই। তার কারণ কি, চাঁদ যখন উত্তপ্ত অবস্থায় ছিল তখন চাঁদের এমনিতেই তো এসকেপ ভেলোসিটি ভ্যালু কি কম, এবং তাতে চাঁদের মধ্যে যে বায়ুগুলো ছিল তাদেরও কি উত্তপ্ত অবস্থায় ভেলোসিটি কি ছিল, তার এসকেপ ভেলোসিটি থেকে অনেক বেশি। সেই জন্য চাঁদের মধ্যে কোনো বায়ুমণ্ডলে এক্সিস্টই করেনি, তারা হু হু করে মহাশূন্যে বেরিয়ে গেছে। আবার জুপিটারের কথা ভাবো, জুপিটারের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি এত বেশি ছিল যে জুপিটার থেকে কোনো গ্যাস আর বেরোতে পারেনি, কারণ সে এসকেপ ভেলোসিটিতে পৌঁছাতে পারেনি। সেই জন্য জুপিটারকে আমরা এখন কি বলি, গ্যাস জায়ান্ট বলি, কারণ তার মেন কম্পোনেন্টই হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম, এগুলো গ্যাস। তাহলে কেন বলছি, বিকজ এসকেপ ভেলোসিটি, যে প্ল্যানেটের এসকেপ ভেলোসিটি যত বেশি হবে তার মধ্যে ট্র্যাপড গ্যাসের পরিমাণ কি হবে, বেশি, কারণ তারা বেরোতে পারবে না। আর যার এসকেপ ভেলোসিটি কম, তো হু হু করে তার মধ্যে কোনো বায়ুমণ্ডলই থাকবে না। আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? যদি পরীক্ষায় কোশ্চেন কখনো দেয় যে পৃথিবীর বায়ুমণ্ডলে কেন গ্যাসগুলো দুষ্প্রাপ্য, আই হোপ ক্লিয়ার লিখতে পারবো যে কেন দুষ্প্রাপ্য, এবং এই কোশ্চেনগুলো দেয় যাতে করে তোমরা পরীক্ষায় 2-3 মার্কস পাও, যাতে লিখতে পারো কিছু। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? একটু 2 মিনিট দাও। তাহলে এসকেপ ভেলোসিটি থেকে যে প্রবলেমগুলো আসতে পারে, এসকেপ ভেলোসিটির প্রমাণ v=2gr এর, আর তার সঙ্গে আমরা দেখতে পারি ওই চাঁদের আকাশে কোনো বায়ুমণ্ডল নেই কেন, why there is no atmosphere in the moon, আর পৃথিবীতেও আমরা এই মানে লাইট গ্যাসেস এগুলোর কেন দুষ্প্রাপ্য বা এগুলো কেন এত পরিমাণ কম থাকে। ঠিক আছে, কি টাইম হয়ে গেছে আজকে নাকি? তাহলে স্কারসিটি অফ লাইট গ্যাস ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার, এটা বুঝলাম তো? ক্লিয়ার হয়েছে? বাকি ক্লাস নেক্সট দিন, ঠিক আছে? নেক্সট দিন তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইট থেকে পড়াবো।